আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সকলকে স্বাগতম জানাচ্ছি 10 মিনিট স্কুলের পক্ষ থেকে নতুন একটি আইসিটি ক্লাসে। সবাই কেমন আছো, কোথা থেকে দেখছো, প্লিজ একটু কমেন্টে জানিয়ে দাও। আর অবশ্যই জানিয়ে দিতে ভুলবে না যে তোমরা আমাকে ঠিকমতো দেখতে পারছো কিনা, আমার পেছনের বোর্ডটা ঠিকমতো তোমরা ক্লিয়ারলি দেখতে পারছো কিনা, এবং আমরা একটু লেখালেখিও করে দেখতে পারি। কি বলো? লেখালেখি করে দেখি যে আমাদের সমস্ত লেখাও সবকিছু ক্লিয়ারলি আসছে কিনা, তাই না? আচ্ছা, অলরেডি কিন্তু আমাদের সাথে অনেকজন জয়েন করে গিয়েছে। যেমন আমি জুনায়েদকে দেখছি, উমর ফারুককে দেখছি, মেহরিমাকে দেখছি, মেহনাজ, তারপর নাজরিন, উম্মে ফারিয়া। ওয়েলকাম ওয়েলকাম, সবাইকে ওয়েলকাম। যারা সালাম দিচ্ছ অবশ্যই ওয়ালাইকুম আসসালাম। আর যারা আসলে মাত্র জয়েন করেছে তাদেরকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম, আদাব, সকলের উপরে শান্তি বর্ষিত হোক। আচ্ছা, ওকে। এই তো ঢাকা থেকে আছে উম্মে ফারিয়া, তারপর হচ্ছে জুনায়েদ। তুমি কোথা থেকে, বাকিরাও বলো তোমরা কোথা থেকে কে দেখতেছো। আচ্ছা, চুয়াডাঙ্গা থেকে আছে সাদমান, তারপর নারায়ণগঞ্জ থেকেও আমাদের সাথে জয়েন করেছে, রংপুর থেকে আছে ইসরাত, ফরিদপুর থেকে খালিদ, তারপর আমাদের সাথে আছে জান্নাত, সিলেট থেকে নওশিন আমাকে সালাম দিচ্ছে, নান্দাইল থেকে মাহমুদুল, তারপর সাইমা হাই বলছে, হ্যালো হ্যালো। আচ্ছা ঠিক আছে, ওকে। ইয়াসিন আছে নোয়াখালী থেকে, হাবিব আর রয়েছে আমাদের সাথে, নাজিয়া, তারপর হচ্ছে, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ কানিজ। সমস্ত কিছু দেখা যাচ্ছে তাই না? নন্দিতা সিলেট থেকে, তারপর শেরপুর থেকে হচ্ছে মেহনাজ, দেন ব্রাহ্মণবাড়িয়া থেকে তানিশা, সৈয়দপুর থেকে নুরান। আচ্ছা ঠিক আছে, নাইস। বলছে ম্যাডাম ভালো করে পড়া বুঝিয়ে দিয়েছেন। আমি তো এখন পড়ানোই শুরু করলাম, মানে সারাদিন শুধু পড়ার কথা উঠতে থাকে না। আচ্ছা, কুষ্টিয়া থেকে ফারিয়া, হ্যালো ফারিয়া। ঢাকা থেকে হচ্ছে নাজনা, দেন নাজিয়াও আছে, তারপর ভোলা থেকে মেহরিমা। আচ্ছা, ভোলা থেকে আরো একজন আমাদের সাথে আছে, ঢাকা থেকে হচ্ছে নাজলা ফারিন, দেন ব্রাহ্মণবাড়িয়া, তারপর ব্রাহ্মণবাড়িয়া থেকে কে, সৃজনী, তারপর তানিশাও ব্রাহ্মণবাড়িয়া থেকে, নাটোর থেকে সিমরান, তারপর হচ্ছে মেহেদি বলছে আমার নাম বলুন। এই যে মেহেদি, তোমার নাম বলেছি। ওকে, কুমিল্লা থেকে ইসরাত জাহান আছে, ফেনী থেকে আছে আমাদের শাহরিয়ার, ওকে, চাঁদপুর থেকে আফরোজা, রাজবাড়ী থেকে মারজান, তারপর সৈয়দপুর থেকে নাজরিন, নওশিন হচ্ছে সাতক্ষীরা থেকে। আচ্ছা আচ্ছা, ওকে। সো রাজশাহী থেকে হচ্ছে সাবা। অল ক্লিয়ার, থ্যাংক ইউ তানিশা, অল ক্লিয়ার। সো আজকে আমরা কি পড়বো? আজকে আমরা কি পড়ছি? আজকে আমরা পড়ছি ক্লাস 8 এর আমাদের অষ্টম শ্রেণীর দ্বিতীয় যে অধ্যায় আছে সেই সম্পর্কে একটু পড়বো, তাই না? ওকে, সো পড়া শুরু করার আগে দেখো তো একটা ছবি দেওয়া আছে, একটু ঝাপসা ঝাপসা ডিম লাইটের মধ্যে। তোমরা একটু দেখে বলো তো যে ছবিটা দেখে তোমরা কয়জনকে চিনতে পারছো? একটু আমাকে বলবা কমেন্টসে যে কাকে কাকে তোমরা এর মধ্যে চিনো। একটু বলো তো, এর মধ্যে তোমরা কাকে কাকে চিনো, এটা একটু বলো তো সবাই। কাউকে আমরা চিনি কিনা, কখনো কারো ক্লাস করেছি কিনা, একটু বলি তো। কাউকে কি চেনা লাগে এখানে এর মধ্যে? আচ্ছা, কাউকে চিনো না? এই যে মাঝখানে যে এই যে মিষ্টি করে হাসতেছে এই আপুটা, এই আপুটাকে চিনি না? আপুর পাশে যে আরেকটা আপু আছে চোখ বন্ধ করে, এই আপুটাকেও চিনি না? হ্যাঁ, এই যে এই আপুটাকে চিনি না? চিনতে পারতেছি না আমরা? আচ্ছা, এই যে রায়ান বলতেছে কাইফ ভাইয়া, সিমরান বলছি চিনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপর প্রথম মুজাইন আপুকে চিনতে পেরেছি, দু, নাইস নাইস নাইস, লিমন স্যার, তারপর আর কে, লিমন ভাইয়া, আচ্ছা সাদমান ভাইয়া, মুজাইন আপু, তারপর আর কে, এই তো সৌরভ ভাইয়া, ওকে। আচ্ছা, আমি নতুন নতুন আছে, ঠিক আছে, সুমাইয়া নতুন দেখে চিনতে পারছে না। আচ্ছা, জারিন আপু, কাইফ ভাইয়া, মুনজাইন আপু, আইমান ভাইয়া, ফয়সাল ভাইয়া, ওকে। তো আমরা তো অনেকজনকে চিনতে পারছি। তো এনারা কারা? এরা হচ্ছে তোমাদের 10 মিনিট স্কুলে টিচার প্যানেল, অর্থাৎ এরা হচ্ছে দেশ সেরা সে সকল শিক্ষকদের দেখতে পাচ্ছ যারা আসলে আমাদের 10 মিনিট স্কুলকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তোমাদেরকে এত বছর ধরে আসলে শিখাচ্ছে, পড়াচ্ছে এবং তোমাদের সফলতার গল্পের অংশীদার হয়েছে। বুঝতে পেরেছো? তো দ্য মোমেন্ট, দেখো এখানে আরো একটা ব্যাপার আছে, তো সামনের কয়েকজন দুই সারি ধরে আমরা টিচাররা দখল করে আছি, আমাদের পিছনে আরো কিন্তু অনেকজন আছে, দেখছো, অগণিত শিক্ষার্থী যারা যারা হাতে একটা গোল্ডেন মেডেল নিয়ে দাঁড়িয়ে আছে। এরা কেন আমাদের সাথে ছবি তুলছে জানো?
কারণ না ওরা তুলে নেয়, আসলে আমরা ওদের সাথে যে ছবি তুলছি, কারণ এরা হচ্ছে সকলে আমাদের স্টুডেন্ট, যেটা হচ্ছে কৃতি শিক্ষার্থী সম্বর্ধনা অনুষ্ঠানে এসেছিল। ওরা নিজেদের স্কুলে সকলে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে এবং অনেক নাম্বার পেয়ে অনেক নাম্বার পেয়ে অনেক নাম্বার পেয়ে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে, এবং এরাই কিন্তু আমাদের গর্বের কারণ। আর এই জন্যই আমরা ওদের সাথে যে ছবি তুলেছি, ওরাও কিন্তু আমাদের পরিবারের অংশ। তো এখানে আজকে আমার সাথে তোমরা অনেকজন ক্লাস করছো না, শত শত স্টুডেন্ট তোমরা কিন্তু আমার সাথে ক্লাস করছো। তো এই যে তোমরা ক্লাস করছো, আমরা চাই যে ভবিষ্যতে মানে নেক্সট ইয়ারই হয়তো যে যখন তো আমরা এই ছবিটা তুলবো, মানে তখন যেন এই ছবির অংশীদার তোমরাও হতে পারো, তোমরা আমাদের এই পরিবারের অংশ হতে পারো। এরকম করে সুন্দর করে একটা দাঁত বের করে হাসি, তার সাথে একটা মেডেল, তার সাথে এরকম করে আমরা ভি চিহ্ন দিয়ে একটা সুন্দর ছবি তুলবো। তো এটা কি আমরা চাই? সবাই চাই না? এটা আমরা করতে চাই না? নেক্সট ইয়ার আমাদের সাথে কি এভাবে ছবি হবে? আমরা তোমাদেরকে কি পাবো এইভাবে, বলো তো? নেক্সট ইয়ার এইরকম ভাবে ছবি তুলতে চাইলে আপুর ক্লাসে যখন ক্লাসগুলো করানো হবে, ক্লাসটাতে মনোযোগ ধরে রাখতে হবে। কারণ পিছনে যারা আছে তারা সকলে টেনমিড স্কুলের টিচারদের কথা শুনতো, কথা শুনে ভাবে কাজ করতো, আলটিমেটলি তারা সফলতাও পেয়েছে। এবং দেখো আমাদের সাথে চমৎকার একটা ছবি তুলছে, আমাদের পরিবারের একদম গর্ব হয়ে দাঁড়াইছে। তো তোমরাও যদি এইখানে এসে আমাদের সাথে একটু চমৎকার ছবি তুলতে চাও, তাহলে কি করতে হবে? অবশ্যই 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 মনোযোগ দিয়ে ক্লাস করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এই যে দেখো মেহজাবিন বড়ুয়া বলেছে আমিও আছি পিছনে, জোস। আচ্ছা, জোস জোস জোস। ওকে, তো এটা আসলে একটা ব্যাচের, আমি সঠিক জানি না, এটা সম্ভবত ক্লাস 7 এ গতবার যারা ছিল তাদের। এন্ড এইটার পরে আসলে আরো অনেকগুলো ব্যাচ ছিল, 6 ছিল, 8 ছিল, 9 ছিল, 10, 11 এরাও ছিল কিন্তু, তাই না? তো তুমি যেই ক্লাসেরই হও না কেন, যদি তুমি সফল হও, তাহলে এই যে এরকম ছবি তোলা না, তোমার বাবা মা অনেক গর্বিত থাকবে। আমরা কিন্তু প্যারেন্টস সহ দাওয়াত দিয়েছিলাম। তো তারা যখন দেখছে যে তুমি মেডেল পাচ্ছ, তাদের মানে তাদের অনুভূতিটাই অন্যরকম। তো আমরা কিন্তু চাই যে নেক্সট ইয়ার তোমরাও আমাদের এই পরিবারের অংশ হও, আমাদের সাথে এসে মানে তোমাদের সাথে যে আমরা এরকম একটা ছবি তুলতে চাই, একটা চমৎকার ছবি তুলতে চাই, যেটা পরবর্তীতে বছর স্টুডেন্টদেরকে আবার দেখাবো। আমরা তাদেরকে একটু মোটিভেট করবো যে দেখো, ভালো রেজাল্ট করতে হবে, পড়াশোনা করতে হবে, টিচারদের কথা শুনতে হবে, দেন এরকম একটা চমৎকার পরিবারের অংশ তুমি হয়ে উঠবে। ওকে, আচ্ছা, তো এখন ওকে, তো আমাদের আরো একটা বিষয় হচ্ছে মাস্টার বুক। এটার কথা তো মনে হয় আমরা কম বেশি সবাই শুনেছি, তাই না? মাস্টার বুক, দেখো মাস্টার বুকের ফার্স্ট পার্ট অলমোস্ট আমাদের শেষ। আমার হাতে যেটা দেখছো এটা হচ্ছে মাস্টার বুকের সেকেন্ড পার্ট। এটা নবম শ্রেণীর জন্য, তোমাদের শ্রেণীরও কিন্তু আছে, 6, 7, 8, 9 সবার জন্য মাস্টার বুক আছে। ইভেন 11, 12 এর জন্য এইচএসসি মাস্টার বুকও কিন্তু রয়েছে। সো মাস্টার বুকটা কেন আমরা পড়ানোর জন্য সবচেয়ে ইফেক্টিভ বলতেছি, কেন বলতেছি? রিজন একটাই। দেখো এই যে একটা মাস্টার বুক, এখানে আমি যদি আইসিটির কথাই বলি, বা আচ্ছা ফার্স্টে অঙ্ক বের হয়েছে, তো অঙ্কের কথা বলি। দেখো আমি জানি না তোমরা কতটুকু দেখতে পারবে, প্রত্যেকটা মাস্টার বুকের প্রথমে এই যে দেখো, এই এপাশে, হ্যাঁ এই যে দেখো এখানটা ছক করা দেখতে পাচ্ছ না? কতটুকু দেখতে পাচ্ছ আমি জানি না, আমি চেষ্টা করছি তোমাদেরকে দেখানোর, ঠিক আছে? সো এই যে ছক করা আছে, এই ছকের মধ্যে আসলে ইম্পর্টেন্ট টপিক কোনগুলো এগুলো আসলে দেওয়া আছে, এবং টপিক ভিত্তিক ভাবেই কিন্তু আমাদের ক্লাসগুলো সাজানো হয়েছে। প্রত্যেক ক্লাসের শেষে এই যে দেখো চমৎকার ভাবে সব জায়গায় হোমওয়ার্ক আলাদা করে দেওয়া আছে, টপিক ভিত্তিক আলাদাভাবে বহু নির্বাচনী দেওয়া হয়েছে, প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে। সো ক্লাসে যেটা পড়ছো শুধুমাত্র সেটা পড়লেই হচ্ছে না, এটার সাথে সাথে তুমি কিভাবে প্র্যাকটিস করবে, প্র্যাকটিসের শেষে কিভাবে পরীক্ষা দিবে, এন্ড তারপর আলটিমেটলি তোমার পরীক্ষাগুলো যখন আমাদের সাথে দিবে, আমরা পরীক্ষার খাতা চেক করে যখন তোমাকে ফিডব্যাক দিব, তুমি কিন্তু এটা রেগুলার বেসিসে ওটা ঠিক করার সুযোগ পাচ্ছ, কোথায় কোথায় তোমার কমতি আছে বা কিসের জন্য আসলে মার্কসটা ফুলফিল হইলো না, এটা কিন্তু তোমার কাছে এক্সপ্লেনেশন আমরা দিব। সো এক্সপ্লেনেশনটা যখন তুমি পাবা, তখন তুমি কি বুঝবা যে আচ্ছা এই জায়গাটা আমার প্র্যাকটিস বেশি করা লাগতো, এইখানে এইরকম ভাবে না লিখে আপু যেভাবে বলছো ওইভাবে লিখলে আমি ফুল মার্কস পেতাম। সো দেখো সবকিছুই কিন্তু তোমার একদম হাতের নাগালে নিয়ে আসতেছি। এন্ড শুধু তাই নয়, ধরো আমি যখন পড়াচ্ছি, বা আইসিটির কথা বাদ দিলাম, ধরো ম্যাথ বা সায়েন্স এরকম একটু জটিল যে সাবজেক্টগুলো একটু কঠিন, সেগুলোতে কি হচ্ছে বলো, সেগুলোতে যে যখন আমি বোর্ডে লিখতেছি তোমার কিন্তু খাতা কলম বের করে লেখা লাগতেছে, এরপর সেই খাতা হারায়ও যাচ্ছে, তারপর পরীক্ষার আগে বসে তুমি প্যানিক করতেছো, আয় হায় আমি তখন খাতা হারাই ফেলছি, কেমনে পড়বো, কি পড়বো না পড়বো, বিশাল সিলেবাস। এভাবেই কিন্তু আসলে রেজাল্ট খারাপ হয়, কারণ আমরা আসলে
গুছায় রাখতে পারি না, তাই না? একটা খাতা শেষ হয়ে যাচ্ছে, আরেকটা খাতায় লিখতেছি লিখতেছি, খাতা হারাই যাচ্ছে, বই এই হয়ে যাচ্ছে ওই হয়ে যাচ্ছে। কিন্তু যখন তোমার কাছে এই বইটা থাকবে, আমি তোমাকে যা পড়াচ্ছি এই বইয়ে তাই তাই লেখা আছে, তো তুমি আসলে কি, তুমি আসলে কিছু লিখতে হচ্ছে না, তুমি শুধু বইয়ে দেখতেছো, টুকটাক আমার সাথে প্র্যাকটিস করতেছো, যা একটু নোট টোট করা এই সাইড দিয়ে ধরো একটু লেখালেখি করে রাখতেছো, বাকি সব আমি তোমাকে বইয়ে দিয়ে রাখছি। তো এইখানে তুমি যখন আমার সাথে ক্লাসটা করতেছো এন্ড যখন বইটাও পড়তেছো, তখন তোমার কি, তখন তোমার কিন্তু ফুল প্রিপারেশনটা রেডি হয়ে যাচ্ছে। এন্ড শুধু একটা এক্সাম না, দেখো আমাদের এখানে এক্সাম গুলো অনেকগুলো হয়। কি কি হয়, প্রথমে তুমি একটা ক্লাস শেষ করে একটা ডেইলি কুইজ দিবা। ডেইলি কুইজ মানে কি, তুমি ক্লাসটা থেকে কি কি বুঝছো এটার উপরে তুমি একটা এক্সাম দিবা। তো এক্সামটা যখন দিবা তখন কি তোমার ক্লাসের ব্যাপারটা প্রিপারেশন রেডি হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপরে কি হচ্ছে, এরপর তুমি উইকলি একটা এক্সাম দিবা, মানে কি সপ্তাহ শেষে তুমি যা যা পড়েছো তার উপর একটা এক্সাম দিবা। তো সেই এক্সামেও কিন্তু কি তোমার প্রিপারেশন হইতেছে। এরপর কি তুমি, এরপর তুমি একটা মান্থলি এক্সাম দিবা। মান্থলি এক্সামে কি হচ্ছে, আচ্ছা পুরা মাসে যা পড়া হয়েছে সেইটার উপরে তোমার একটা প্রিপারেশন হইতেছে। এন্ড ফাইনালি যে তুমি ফাইনাল পরীক্ষার আগে মডেল টেস্ট দিবা। তো যখন তুমি এতগুলো পরীক্ষা দিবা, এতগুলো পরীক্ষা দেওয়ার পরে তোমার কি আর প্রিপারেশনের বাকি থাকবে? এবারে যখন স্কুল একটা এক্সাম নিবে তুমি তো 100 পাবা। এভাবেই কিন্তু ওরা পাইছে, এই যে এত স্টুডেন্ট এতজন এত ভালো রেজাল্ট করছে, এটার পিছনে সিক্রেট সস যদি কিছু থাকে তাহলে এটাই, ওরা অনেকবার প্র্যাকটিস করছে, সারা বছর ধরে প্র্যাকটিস করছে। তো এই কারণে যেটা হয়েছে যে ওদের রেজাল্ট কি অনেক ভালো হয়েছে, তাই না? আচ্ছা, সো এই তো আমাদের টুকিটাকি এসবই কথাবার্তা ছিল তোমাদের সাথে। আমরা আচ্ছা আরো কিছু প্রসেস আছে, আমরা বরং একটু পড়াশোনা শুরু করি, আফটার দ্যাট আমরা হচ্ছে আবার চলে আসবো। ওকে, তো দেখো আজকে আমরা নেটওয়ার্ক সম্পর্কে একটু পড়ি। কি বলছে, দুটি বা ততোধিক কম্পিউটার একটির মাধ্যমে সংযুক্ত করে তথ্য বা উপাত্ত আদান করার প্রক্রিয়াকে কি বলে? প্রক্রিয়াকে বলে নেটওয়ার্ক। কি বললো, দুইটা বা ততোধিক মানে কি দুইটা বা তারও বেশি, মিনিমাম দুইটা আর কি, কম্পিউটার কি করবে, একজন আরেকজনের সাথে সংযুক্ত হবে। ঠিক আছে, দেখো এখানে কি করছি আমি, এই যে দেখো এই যে এটা একটা কম্পিউটার, এটা কম্পিউটার নাম্বার 1 ধরো, এটা কম্পিউটার নাম্বার 2, এটা কম্পিউটার নাম্বার 3। দেখো এই তিনটা কম্পিউটারই কিন্তু কি একজন আরেকজনের সাথে কানেক্টেড, দেখতে পাচ্ছ? এই যে দেখো এখানে একটা তার, এখানে আরেকটা তার, এখানে আরেকটা তার, এগুলো কি একজন আরেকজনের সাথে কানেক্ট হয়েছে বা সংযুক্ত হয়েছে। যখন দুইটা বা তারও বেশি কম্পিউটার একজন আরেকজনের সাথে সংযুক্ত হয়, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় নেটওয়ার্ক। কি বলা হয় এটাকে? এটাকে বলা হয় নেটওয়ার্ক। আচ্ছা, এরপর দেখো উদাহরণ হিসেবে তোমাদের কিছু দিয়ে দিচ্ছি, যেমন অফিস বা শিক্ষা প্রতিষ্ঠান বা বাসায় ইন্টারনেটের মাধ্যমে কম্পিউটার সংযুক্ত থাকে এবং এটা কি, এটাতে তারা কি, তারা নেটওয়ার্ক বিল্ড করে। এখন দেখো এটা কত নাম্বার পার্ট থেকে তোমাকে পড়ানো হয়েছে? পার্ট নাম্বার 8 থেকে তোমাকে এটা পড়ানো হয়েছে। কেন? কারণ এর আগে যে কয়টা আছে সেগুলো খুব একটা ইম্পর্টেন্ট না, এবং পার্ট 8 এর যদি সামারি করা হয়, তোমার বইয়ে কি কয়েকটা পেজ মিলিয়ে পার্ট নাম্বার 8টা আছে না অধ্যায় 2 এ, কিন্তু আমরা কিন্তু এখানে তোমার পার্ট নাম্বার 8 এ বেসিক্যালি তোমার যতটুকু জানতে হবে অতটুকুই তোমাকে পড়াচ্ছি, এবং মাস্টার বুকেও এক্স্যাক্টলি এই কথাগুলোই লেখা আছে। সো তুমি এখানে তোমার নোট করতে হচ্ছে না, তোমার কোনো কাজ করতে হচ্ছে না, যা বলতেছিলাম যে তুমি জাস্ট আমি যা বুঝাবো পুরো মনোযোগটা তুমি আমার ক্লাসে দিবা, এন্ড বাকি সব নোট টোট সবকিছু আমি তোমাকে দিয়ে দিছি। ইজি হইলো না? এখন ধরো তোমার কাছে যদি ওই বইটা না থাকতো বা কেউ যদি তোমাকে কোনো সামারি করে না দিত, তাহলে তোমার কি হইতো? তোমার ওই বই মেইন বই থেকে পড়া লাগতো, ইম্পর্টেন্ট লাইন দাগাইতা হাইলাইটার দিয়ে, তারপর যায় দেখতা পরীক্ষার আগে হাইলাইটার দিয়ে ইম্পর্টেন্ট লাইন দাগাইতে দাগাইতে পুরো বই দাগানো শেষ। এখন কোনটা যে ইম্পর্টেন্ট আর কোনটা যে ইম্পর্টেন্ট না, কোন লাইন আগে পড়ছো কোন লাইন আগে পড়বা, এসব কিছু নাই হয়ে গেছে। তো এত ঝামেলা করারই দরকার নেই, আমরাই তোমাকে বেসিকটা দিয়ে দিচ্ছি, একদম বেসিক বেসিক যেই লাইন, এই লাইনগুলো তুমি পড়বা, তোমার জানা থাকবে। আচ্ছা, এখান থেকে আমরা বেসিক্যালি নেটওয়ার্কের জন্য যে ধারণাটা তোমার দরকার অতটুকু বুঝে গেছি। আচ্ছা, আমার নাম কি? ওহো, আজকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার নাম বলতে ভুলে গেছি। আমার নাম হচ্ছে জারিন। জারিন, আমি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এ পড়ছি, এই তো এবার 4th ইয়ার, ফাইনাল ইয়ার আর কি বলতে পারো, এই তো কয়েকদিন পরে বের হয়ে যাব। ওকে, তো জারিন, জারিন, যারা আমার নাম জানো না, নাম বলতে একদম ভুলে গেছি, আমি ভাবছি তোমরা তো জানোই, আমার অনলাইন ব্যাচ স্টুডেন্টরা তো জানি। তো
ভুলে গেছি আসলে। তো আমার নাম হচ্ছে জারিন, ঠিক আছে? আচ্ছা, তো আমাদের নেটওয়ার্কের ধারণা ক্লিয়ার? সবাই কি একটু ক্লিয়ার? আমাকে একটু বলে দাও, নেটওয়ার্ক ব্যাপারটা বুঝছি না, নেটওয়ার্কটা কখন হয়, কিভাবে হয়, কিসের জন্য নেটওয়ার্ক ব্যবহার করছি, আমরা কি ক্লিয়ার কিনা? আমি তোমাদের কাছে একটা পোল দিব, পোলটা কিরকম তোমাদের কাছে এমসিকিউর মতো যাবে। সো তুমি যেটা করবা, তুমি যদি বুঝে থাকো ইন দ্যাট কেস তুমি ওখানে ইয়েস ক্লিক করবা, যদি তুমি না বুঝে থাকো তাহলে নো ক্লিক করবা। এটাতে আমি দেখতে পারবো যে আমার শিক্ষার্থীরা কত পার্সেন্ট আসলে বুঝতে পারছে আর কত পার্সেন্ট এখনো বুঝতে পারছে না। সো যদি এমন হয় যে অনেকজন আসলে বুঝতে পারি না, সেই ক্ষেত্রে আমি আরেকবার রিপিট করব, ঠিক আছে? আচ্ছা, ওকে ওকে, আচ্ছা ঠিক আছে। তো আমাদের কম্পিউটারের ধারণা মোটামুটি মনে হয় ক্লিয়ার নাকি? দেখো আরো সহজভাবে যদি বলি যে দুইটা কম্পিউটার একজন আরেকজনের কাছ থেকে কি জিনিসপাতি দিচ্ছে নিচ্ছে। কিরকম জিনিসপাতি? ধরো তোমার ফ্রেন্ড রাকিব আছে আর তুমি হচ্ছে সাকিব, তো রাকিব আর সাকিবের দুইটা কম্পিউটার আছে। এখন এই দুইটা কম্পিউটারে ধরো রাকিবের কাছে একটা কার্টুন আছে, গোপাল ভাঁড় কার্টুন আছে, সাকিব সেই কার্টুনটা নিতে চাচ্ছে। সো এই ক্ষেত্রে সেটা কি করতে পারে, তারা দুইটা কম্পিউটারকে সংযুক্ত করে দিতে পারে একটা তারের মাধ্যমে, একটা হাব বা একটা রাউটার বা যে কোনো কিছুর মাধ্যমে তারা দুইটা কম্পিউটারকে সংযুক্ত করে দিতে পারে। তাতে কি হবে, তাতে রাকিবের কম্পিউটারে যে কার্টুন আছে সেটা সাকিবের কম্পিউটারে ইজিলি চলে যাবে, নতুন করে ডাউনলোড করার কিছু লাগবে না। যেহেতু দুইটা কানেক্টেড, ব্যাপারটা এরকম যে এখন রাকিবের কম্পিউটারে যা আছে সাকিবের কম্পিউটারে তাই আছে, সাকিবের কম্পিউটারেও যা আছে রাকিবের কম্পিউটারেও তাই আছে, কারণ দুইটা কানেক্টেড। এই যে দুইটা কম্পিউটারকে আমি সংযুক্ত করে ফেললাম, এটার নাম কি? এইটার নামই হচ্ছে নেটওয়ার্ক। ইজি না? আমার মনে হয় যাদের একটু কনফিউজ ছিল বা একটু কনফিউশন কাজ করছিল তাদেরও মনে হয় এখন ক্লিয়ার হয়ে গেছে। এটা জাস্ট ধারণা পড়ছো, ধারণার পরে এখন দেখো ধারণা থেকে কিন্তু তুমি বেসিকটা ক্লিয়ার হবে তোমার, আচ্ছা বুঝছো তুমি জিনিসটা, কিন্তু বোঝাই কিন্তু এনাফ না, কারণ তোমাকে পরীক্ষায় প্রশ্নের উত্তর দিতে হবে, অনেক প্রশ্নের উত্তর দিতে হবে। তো তোমাকে আসলে ওইভাবে প্রিপেয়ার্ড হইতে হবে, তাই না? আগে আমরা বুঝে নেই, তারপর আমরা প্র্যাকটিসে যাব এবং আমরা দেখবো যে পরীক্ষায় আসলে কিভাবে উত্তরগুলো করতে হয়। ওকে, সো আমাদের একটু বেসিকটা আমরা ক্লিয়ার করতে যাই। আচ্ছা আর কি আছে? আচ্ছা দেখো, নেটওয়ার্ক ব্যবহারের সুবিধা। কেন তুমি দুইটা কম্পিউটারকে সংযুক্ত করে, মানে সুবিধাগুলো কি কি? দেখো একটা তো আমি তোমাকে বলেই দিলাম যে তথ্য শেয়ারিং, অর্থাৎ এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে সহজে তথ্য পাঠাতে যায়। তথ্য কি? তথ্য যখন আমি তোমাকে উদাহরণ দিলাম কি কার্টুন, তাই না? কার্টুন একটা উদাহরণ দিলাম। তুমি চাইলে কি, তুমি চাইলে ছবি পাঠাতে পারো, তুমি চাইলে সিনেমা পাঠাতে পারো, তুমি চাইলে কি আরো কোনো লেখালেখি বা যে কোনো কিছুই কিন্তু তুমি পাঠাতে পারো। সো তথ্যগুলো কি হতে পারে? কার্টুন হতে পারে, ছবি হতে পারে, সিনেমা হতে পারে, লেখালেখি হতে পারে, অনেক কিছু হতে পারে। একটা জিনিস আমরা বুঝতেছি যে নেটওয়ার্ক ব্যবহার করলে আমরা কি করতে পারবো, নেটওয়ার্ক ব্যবহার করলে আমরা ইজিলি তথ্য শেয়ার করতে পারবো। আচ্ছা আচ্ছা, নেক্সট আমরা দেখি কি বলছে রিসোর্স শেয়ারিং ব্যাপারটা কি? দেখো কি কি লিখছে, প্রিন্টার, ফ্যাক্স মেশিন বা ইন্টারনেট সংযোগ একাধিক ব্যবহারকারীর মাঝে ভাগ করে নেওয়া যায়। দেখো একটা কম্পিউটারের সাথে তুমি যদি প্রিন্টার কানেক্ট করো এবং ওই কম্পিউটারটার সাথে যদি আরো একটা কম্পিউটারকে তুমি কানেক্ট করো, তুমি চাইলে ধরো আমি একটু সহজ করে দেখাই, এটা একটা কম্পিউটার, ঠিক আছে? এটা একটা কম্পিউটার। আচ্ছা, আবার এখানে আরেকটা কম্পিউটার আছে, এটা আরেকটা কম্পিউটার। আচ্ছা, এইখানে আরেকটা প্রিন্টার আছে, ঠিক আছে? এটা ধরো একটা প্রিন্টার। ওকে, তো তুমি কি করলা, নেটওয়ার্ক দিয়ে এই সবগুলোকে কানেক্ট করে দিলাম। আমরা একটু কানেক্ট করে দিই, এটার সাথে এটা কানেক্টেড, এটার সাথে এটা কানেক্টেড, এন্ড এরা সবাই কি যেহেতু একজন আরেকজনের সাথে কানেক্টেড। দেখো একটা জিনিস খেয়াল করো, এটা যদি 2 নাম্বার হয়, এটা যদি 1 নাম্বার হয়, মানে কম্পিউটার নাম্বার 1, কম্পিউটার নাম্বার 2, আর এটা হচ্ছে প্রিন্টার, আমরা কি দেখতে পারতেছি? আমরা দেখতে পারছি কম্পিউটার 2 এবং কম্পিউটার 1 একজন আরেকজনের সাথে কিন্তু কানেক্টেড, তাই না? তো কম্পিউটার 2 চাইলেই ইজিলি প্রিন্ট করতে পারবে তো, কারণ কি তার সে তো একটা প্রিন্টারের সাথে কানেক্টেড, তাই না? কিন্তু মজার ব্যাপার হচ্ছে চাইলে 1 নাম্বারও প্রিন্ট
করতে পারবে, যদিও 1 নাম্বার কম্পিউটার এই প্রিন্টারের সাথে সরাসরি কানেক্টেড নাই, কিন্তু তারপরও এটা প্রিন্ট করতে পারবে। আমরা তো এতটুকু জানি, তাই না? প্রিন্টারের সাথে মিনিমাম কানেকশন না থাকলে প্রিন্ট হবে কিভাবে? সো 1 নাম্বারটা কিন্তু এই প্রিন্টারের সাথে কানেক্টেড নাই, 1 নাম্বারটা 2 নাম্বারের সাথে কানেক্টেড আছে, ঠিক আছে? এবং 2 নাম্বারটাই এই প্রিন্টারের সাথে কানেক্টেড আছে, কিন্তু তারপরও 1 নাম্বারটা কানেক্ট হইতে পারবে বা একজন আরেকজনের সাথে সংযুক্ত হয়ে প্রিন্ট করতে পারবে। কেন? কারণ যেহেতু 1 নাম্বার কম্পিউটারটা 2 নাম্বার কম্পিউটারের সাথে সংযুক্ত আছে বা একটা নেটওয়ার্ক বিল্ড করেছে, সেই ক্ষেত্রে 1 নাম্বার কম্পিউটারটাও চাইলে প্রিন্ট করতে পারবে। বুঝতে পারছি? সো এটাই হচ্ছে আমাদের রিসোর্স শেয়ারিং, অর্থাৎ চাইলে তারা বিভিন্ন ডিভাইসও ব্যবহার করতে পারবে। একটি নেটওয়ার্কের মধ্যে থাকা বিভিন্ন রিসোর্স বা বিভিন্ন মেশিন তারা চাইলে ব্যবহার করতে পারবে। কি কি মেশিন হতে পারে? প্রিন্টারের কথা তো বললামই, আর কি হতে পারে? ফ্যাক্স মেশিন যদি করে, ফ্যাক্স মেশিনের ব্যাপারটাও সেম, ফ্যাক্স মেশিনে ব্যবহার করতে পারবে। ইন্টারনেট সংযোগও ব্যবহার করতে পারবে। খুবই সহজ। ধরো এই 1 নাম্বার কম্পিউটারের সাথে ওয়াইফাই কানেক্ট আছে, 1 নাম্বারের সাথে ওয়াইফাই কানেক্ট আছে, 2 নাম্বার কম্পিউটারে কিন্তু চাইলেই এখন সেটা ব্যবহার করতে পারবে। কেন? কারণ 1 আর 2 তো কানেক্টেড। সো 1 যেহেতু ইন্টারনেট পাইছে, 2 এর কাছেও ইন্টারনেটটা চলে যাবে। এখন আমরা বুঝতে পারছি না? এখন তো ক্লিয়ার আমাদের, রাইট? আচ্ছা, এন্ড কি ব্যয় সাশ্রয় হচ্ছে। দেখো, একটা ওয়াইফাই নিয়ে আসলেই 2টা কম্পিউটারের কাজ শেষ হয়ে যাচ্ছে। ইভেন 2টা না, তুমি যদি আরো 4-5টা কম্পিউটার লাগাই দাও এর সাথে, ওই একটা ওয়াইফাই দিয়েই কাজ শেষ। আচ্ছা, আবার তুমি চিন্তা করো, একটা প্রিন্টার থাকলেই কিন্তু কি সবগুলো কম্পিউটার থেকে তুমি প্রিন্ট দিতে পারছো। আরো সহজ একটা উপায়ের কথা চিন্তা করো, তোমার বাসায় কি তুমি 2-3টা ওয়াইফাই রাউটার লাগাও? না তো, তুমি তোমার বাসায় একটাই ওয়াইফাই রাউটার লাগাও এবং সেটা থেকে পুরো বাসার সকলের ডিভাইস, সকলের মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, টিভি সব চলতেছে। সো এখানে তোমার খরচটা বেঁচে যাচ্ছে না? যদি এমন হইতো যে প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে এই ওয়াইফাই রাউটার কিনা লাগতো, তাহলে বুঝো কি খরচটাই না বাড়তো। কিন্তু যেহেতু সবগুলো একসাথে কানেক্টেড, এই জন্য কি হয়েছে, এই জন্য আমাদের সবকিছু ইজি হয়ে গেছে। আমরা চাইলে ইজিলি এখন কি করতে পারতেছি, ইন্টারনেট ব্যবহার করতে পারছি, আমাদের খরচও কমে গেছে, তাই না? বুঝতে পারলাম তো? ওকে, সো নেটওয়ার্ক ব্যবহারের সুবিধা আমাদের ক্লিয়ার কিনা আমাকে একটু আরেকবার জানায় দাও তোমরা, ঠিক আছে? আমি আবার পোল দিই, এটা পোলের মাধ্যমে তোমরা আমাকে জানিয়ে দাও যে নেটওয়ার্ক ক্লিয়ার বা নেটওয়ার্কের ব্যবহারটা তোমাদের কাছে ক্লিয়ার কিনা। ওকে, দেখো এরপরে কিন্তু কি আছে, এরপরে আমাদের কি নেটওয়ার্কের প্রধান উপাদানগুলো আছে। নেটওয়ার্কের প্রধান উপাদান কি হতে পারে? সার্ভার। নেটওয়ার্কের প্রধান কম্পিউটার যে অন্যান্য কম্পিউটারকে সেবা প্রদান করে তাকে বলা হচ্ছে সার্ভার। এখন সার্ভারটা কিরকম হতে পারে? সার্ভারটা হতে পারে ইমেইল সার্ভার, ডেটাবেস সার্ভার, এরকম কি অনেকগুলো সার্ভার হতে পারে। তা একটা ধরো মেইন কম্পিউটার বা মাদার কম্পিউটার থাকবে, ঠিক আছে? মাদার কম্পিউটার আমি ধরে নিলাম বা মেইন কম্পিউটার, এর কাজ হচ্ছে সে বাকি কম্পিউটার গুলোকে তাদের কাজগুলো করতে হেল্প করবে। আমাদের আম্মু আমাদের কি করে? আমাদের সকল কাজ করতে হেল্প করে না? সো এরকম মাদার কম্পিউটার বা যে সার্ভার যাকে আমরা বলতেছি, এ বাকি কম্পিউটার গুলোকে কাজ করতে সহায়তা করবে। সো কি একটা সার্ভিস দিবে, এই জন্যই এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় সার্ভার। এরকম উদাহরণ হিসাবে তোমাদের যদি কিছু বলতে হয়, সেখানে তুমি কি বলতে পারো? ইমেইল সার্ভার, ডেটাবেস সার্ভার। একটা জিনিস খেয়াল করো, তোমরা কিন্তু বইয়ে প্যারাগ্রাফের মতো করে অনেক কিছু পড়ো, তাই না? তো সেখান থেকে তোমরা বুঝো না যে আসলে কোনটা ইম্পর্টেন্ট এবং কোনটা ইম্পর্টেন্ট না, বা এটা ছাড়াও কতটুকু আসলে পড়া উচিত এবং বইয়ের বাইরে যেও কোন কোন জিনিস আসলে তোমাকে ক্লিয়ার আইডিয়া রাখতে হবে। বইয়ে হয়তো একটা টাচ দিয়ে গেছে, কিন্তু শুধুমাত্র ওই টাচটা জানাই কিন্তু তোমার জন্য মানে এনাফ না, তোমাকে আরো কিছু জানতে হবে। সো দেখো, আমি তোমাকে মানে পড়াচ্ছি, তো তোমরা নিজেরাই ফিল করবা। এই চ্যাপ্টারটা যদি তোমরা নিজেরাও বই খুলে পড়ো, তখন তোমরা ফিল করবা যে হ্যাঁ, বইয়ে আসলে আমরা পড়ছিলাম কিন্তু এত ডিপ ভাবে কিন্তু আমরা পড়ি নাই। সো ডিপ ভাবে ওটা পড়াটা দরকার।
এই যে দেখো এখন যেভাবে পড়তেছো এটা আসলে ইম্পর্টেন্ট, তোমার বেসিক ক্লিয়ারের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, আর ক্লায়েন্ট কি? ক্লায়েন্ট হচ্ছে বাকি যেই সকল কম্পিউটার গুলো এই কম্পিউটার থেকে সার্ভিস নিয়ে থাকে। সো যারা ধরো তোমরা হচ্ছে বাচ্চারা, তোমার আম্মু সব কাজ কাম করে দিচ্ছে আর তুমি খুব মজা করে খাচ্ছ, সো এইসব বাচ্চাদেরকে আমরা কি বলবো? এরা বাচ্চারাই হচ্ছে আমাদের ক্লায়েন্ট কম্পিউটার। তাহলে যে কম্পিউটার আমাদের বাকি কম্পিউটার গুলোকে কাজ করতে সহায়তা করে তাকে আমরা কি বলতেছি? সার্ভার বলতেছি। কি বলতেছি? সার্ভার বলতেছি। জাস্ট মনে রাখবা সার্ভার মানে হচ্ছে মা। আর যে সকল বাকি কম্পিউটার আছে যারা ওই সার্ভারের থেকে সাহায্য নিচ্ছে বা হেল্প নিচ্ছে তাদেরকে বলছি আমরা ক্লায়েন্ট কম্পিউটার বা ক্লায়েন্ট। ক্লায়েন্টের জন্য মনে রাখবা ক্লায়েন্ট হচ্ছে আমরা বাচ্চারা। ঠিক আছে? তাহলে কি বুঝলাম? সার্ভার হচ্ছে আমাদের মা আর আমরা হচ্ছে তাদের ক্লায়েন্ট, আমরা হচ্ছে বাচ্চা। তো মারা সার্ভিস দিচ্ছে, আমরা তাদের সার্ভিস নিয়ে আমাদের জিনিসপত্র, আমার জীবনটাকে সহজ করছি। ওকে, তো এতটুকু জাস্ট মাথায় রাখবা, কখনো ক্লায়েন্ট আর সার্ভার এই দুইটা গোলাবে না। আমি প্রচুর স্টুডেন্ট দেখি যারা পরীক্ষার খাতায় যে ক্লায়েন্টের জায়গায় সার্ভার লিখে, সার্ভারের জায়গায় ক্লায়েন্ট লিখে। তো তুমি যদি একবার মা আর বাচ্চা এই জিনিসটা মাথায় রাখো, ইনশাল্লাহ তুমি কখনো ভুলবা না। আমি ছোটবেলা থেকে এইভাবেই মনে রাখছি, তো তোমাদেরকে এটা বললাম, এভাবে মনে রাখার চেষ্টা করবা। আচ্ছা আসো, নেক্সট আর কি আছে? আচ্ছা, মিডিয়া কি? মিডিয়া বলতে বোঝাচ্ছে যার মাধ্যমে সংযোগটা তৈরি হচ্ছে। সো দেখো মিডিয়া কি হইতে পারে? যার মাধ্যমে সংযোগ তৈরি হচ্ছে। আমি প্রথম থেকে যখন তোমাদেরকে উদাহরণ দিচ্ছিলাম আমি বলছিলাম একটা কম্পিউটার আছে, কম্পিউটারের সাথে আরেকটা কম্পিউটার যুক্ত আছে। এই কম্পিউটারটা যুক্ত হতে পারে কিসের মাধ্যমে? একটা তারের মাধ্যমে, তাই না? তাহলে এই তারটাকে আমরা বলতে পারি মিডিয়া বা মাধ্যম। এই মাধ্যমে একটা কম্পিউটারের সাথে আরেকটা কম্পিউটার সংযুক্ত হয়েছে বা একটা নেটওয়ার্ক তৈরি করছে, এটা একটা হইতে পারে। যেমন কি? যেমন কোএক্সিয়াল কেবল বা তার। কোএক্সিয়াল কেবল একটা তারের একটা টাইপ বলতে পারো। আচ্ছা, আরেকটা কি আছে? অপটিক্যাল ফাইবার, এটাও কিন্তু একটা তার। ইভেন আমাদের যে ইন্টারনেটটা চলে, এই ইন্টারনেটের মিডিয়াম বা ইন্টারনেটের মাধ্যম হিসাবে কিন্তু এই তারেরই ব্যবহার করা হয়। ঠিক আছে? আচ্ছা ওকে, আর কি আছে? আরেকটা হচ্ছে তারবিহীন ওয়াইফাই। তারবিহীন ওয়াইফাইটা কিরকম? এটা তো আসলে বলার কিছুই নেই, ওয়াইফাই তোমরা সবাই চিনো, তাই না? এই যে একটা ওয়াইফাই থাকে আমাদের বাসায়, সো এই ওয়াইফাইটা কি? ওয়াইফাই তো জন্য তো কোনো তার লাগে না, আমরা তো জাস্ট পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করে ফেলি, তাই না? তো এটা হচ্ছে তারবিহীন ওয়াইফাই। এবং ওয়াইফাই সাহায্যে কিন্তু কি আমরা পুরো একটা ওয়াইফাই যারা যারা আছে আমরা সবাই চাইলে কানেক্ট হয়ে যাইতে পারি, কানেক্টেড হইতে পারি। এবং ওয়াইফাই এর মাধ্যমে আমরা চাইলে যে কোনো ফাইল শেয়ার করতে পারি, একজন আরেকজনকে ছবি পাঠাতে পারি, ভিডিও পাঠাতে পারি, যে কোনো কিছু পাঠাইতে পারি, রিসিভ করতে পারি। ইজি, অনেক ইজি হয়ে যায় সমস্ত কিছু। আমরা ওভাবে জানি না দেখে আমরা ওভাবে ব্যবহার করতে পারি না। সো তারবিহীন ওয়াইফাই এর মাধ্যমে আমরা কানেকশন তৈরি করতে পারি, নেটওয়ার্ক তৈরি করতে পারি। তারবিহীন তো বললাম, কোএক্সিয়াল কেবল বা অপটিক্যাল ফাইবার, এগুলো তো তারের উদাহরণ। এই তারের মাধ্যমে আমরা কি করতে পারি? আমরা কানেকশন বিল্ড বা একটা নেটওয়ার্ককে তৈরি করতে পারি। আচ্ছা, এগুলো তো জানলামই আমরা। আর কি আছে? নেটওয়ার্কের কিছু প্রধান উপাদান সম্পর্কে জানি। যেমন কি? যেমন হচ্ছে ধরো প্রিন্টার, সফটওয়্যার, এগুলো কি? এগুলো হচ্ছে হার্ডওয়্যার। কি এগুলো? এগুলো হচ্ছে হার্ডওয়্যার যেগুলো আমরা সহজে ধরতে পারতেছি, হার্ডওয়্যার রিসোর্সেস। আচ্ছা, আর কিছু কি আছে? যারা ইউজার, আমরা যারা এগুলো ব্যবহার করতেছি, সো এগুলো কি বলা হয়? নেটওয়ার্কের ব্যবহারকারী। আচ্ছা, আর কি আছে? আর হচ্ছে প্রোটোকল। প্রোটোকল মানে হচ্ছে একটা নিয়ম কানুন বোঝায়। একটা কম্পিউটার কিভাবে একটা কম্পিউটারের সাথে নেটওয়ার্ক তৈরি করবে তার জন্য যদি কোনো নিয়ম করা হয় যে এটা একটা রুলস মেনটেন করতে হবে, এই সকল রুলস বা নিয়ম মেনেই তারা একটা কম্পিউটারের সাথে আরেকটা কম্পিউটার সংযুক্ত হইতে পারবে, এটাকে আমরা বলবো প্রোটোকল। এবং এই প্রোটোকলের চমৎকার বা সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে আমাদের এইচটিটিপি, হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল, বা এফটিপি, ফাইল ট্রান্সফার প্রোটোকল। এইচটিটিপি আমরা এটা কোথায় দেখি? আমরা যখন কোনো ঠিকানা লিখতে চাই, বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ঠিকানাগুলো স্টার্ট হয় এইচটিটিপি স্ল্যাশ তারপর এরকম করে যায়, তাই না? তো ওইখানেই কিন্তু আসলে আমরা নেটওয়ার্ক তৈরি করি এবং ওই নেটওয়ার্কের মধ্যে যদি কোনো তথ্য থাকে সেই তথ্যটা আমরা ব্যবহার করি। তো এই ক্ষেত্রে এটাও কিন্তু একটা আমাদের নাম করা প্রোটোকল। ওকে, সো আচ্ছা,
আরো কিছু একদম চেনা নেটওয়ার্কের উদাহরণ আছে, এটা বলার আগে চলো আমরা কিছু এমসিকিউ পড়ে আসি। এমসিকিউ পড়ে আমরা নেটওয়ার্ক শুরু করব। আচ্ছা, তো আমি তোমাদের পোলের মাধ্যমে দিব এবং উত্তরটাও তোমরা পোলেই আমাকে দিবে, ঠিক আছে? দেখো তো কি লেখা আছে, নেটওয়ার্কের মাধ্যমে কি সম্ভব? কম্পিউটার মেরামত, তথ্য আদান প্রদান, সফটওয়্যার ইনস্টলেশন, নাকি গেম খেলা? কোনটা? এটা হচ্ছে তোমাদের বলতে হবে। এটা কিন্তু খুব সহজ, আমরা অনেকক্ষণ ধরে একটা কথাই বলতেছি। তো ওইখান থেকেই কিন্তু তোমাদের পোল আসছে এবং পরীক্ষায়ও এইরকম খুব সহজ উত্তর আসবে, সহজ প্রশ্ন আসবে। তারপরও আমার অনেক স্টুডেন্ট ভুল করবে, যে মাত্র আমি দেখতে পারতেছি ওই যে ভুলভাল উত্তর দিয়েছে আমাদের শিক্ষার্থীরা। 3 4 4 4 4 4 5, আচ্ছা 10 14, হ্যাঁ কতজন, 15 17, নাইস। এই যে 17 18 জন আমরা ভুল উত্তর দিচ্ছি। ঠিক আছে, দেখো অনেক সহজ ছিল। কি বলছে দেখো তো, নেটওয়ার্কের মাধ্যমে কি করা সম্ভব? নেটওয়ার্ক মানে তো বললাম যে বাবা একটা কম্পিউটারের সাথে আরেকটা কম্পিউটার সংযুক্ত করব, এটার নামই হচ্ছে নেটওয়ার্ক, তাই না? এটার নামই যদি নেটওয়ার্ক হয়, তো এটার মাধ্যমে তুমি কম্পিউটার মেরামত করতে পারবা না। এটার মধ্যে কি করা সম্ভব? আচ্ছা, সফটওয়্যার ইনস্টলেশন, এটা অনেকেই দিছে, কিন্তু ইনস্টল কখন করব আমরা? সেটা তার আগে তো আমরা ডাউনলোড করে নিয়ে আসবো। ডাউনলোড করার পর না তুমি সেটা ইনস্টল করতে যাবা বা কোনো সিডি ঢুকাবা, বহুত কাহিনী। এটার জন্য আলাদা রিসোর্স লাগে, তোমার ইন্টারনেট ব্যবহার করতে হবে বা বাহির থেকে কোনো ডিস্ক বা সিডির মাধ্যমে নিয়ে এসে সফটওয়্যারটা ইনস্টল করতে হবে। তো এইটার সাথে কিন্তু নেটওয়ার্ক বিল্ড করার সম্পর্ক সরাসরি নেই, সেজন্য আমরা এটা দিব না। একটা হচ্ছে গেম খেলা। গেম খেলা, দুইটা কম্পিউটার কানেক্ট করে তুমি গেম কেন খেলবা? দেখো এখানে অনেকগুলো উত্তর তুমি ঘুরিয়ে পেঁচিয়ে দিতে পারো, কিন্তু উত্তরটা কিন্তু হবে তথ্য আদান প্রদান। কারণ সব সময় মনে রাখবা, নেটওয়ার্ক তৈরি করার মূল কারণ কিন্তু আমাদের তথ্য আদান প্রদান, এটা ভুললে চলবে না। এবং নেটওয়ার্কের সুবিধা কি এটা পড়ানোর সময় কিন্তু আমি তোমাদেরকে বলছি, কোথাও কি গেম খেলা, সফটওয়্যার ইনস্টলেশন, কম্পিউটার মেরামত এগুলো ছিল? তাহলে এগুলো উত্তর কেন দিছো তোমরা? যেটা পড়বা, যতটুকু পড়বা এক্স্যাক্টলি ওখান থেকে উত্তর করার চেষ্টা করবা, দেখবা ভুল হবে না। নিজেরা কনফিউজ হয়ে গেলে কিন্তু ভুল হবে। আচ্ছা, আমরা একটা জিনিস না পড়ে চলে আসছিলাম, সেটা হচ্ছে আমাদের বিভিন্ন নেটওয়ার্কের ধরন। যেমন এখানে দুইটা ধরন তোমাদেরকে বলা হয়েছে, একটা হচ্ছে ল্যান্ড, লোকাল এরিয়া নেটওয়ার্ক, আরেকটা কি বলা হয়েছে? ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এই দুইটা ছাড়াও আরো দুই ধরনের নেটওয়ার্ক আছে। আমাকে কি তোমরা সেই নেটওয়ার্ক গুলো সম্পর্কে বলতে পারবে? রে নাজা বলছে ভুলে আপু অপশন বি এর জায়গায় ক্লিক লেগে গেছে সিতে। আহারে স্যার। ওকে, সো আমাকে বলো তো ল্যান আর ওয়ান বাদেও আরো কয়েকটা নাম আছে। হ্যাঁ আরো দিব, পোল আরো দিব, একটু ওয়েট করো, এতটুকু পড়ে যাই তারপর আবার পড়ে যাবো। বলো তো এটা ছাড়াও আর কি কি নেটওয়ার্কের নাম আছে, আমাকে বলতে পারবে? আর কেউ কি জানি? এটা বাদে, এটা ছাড়াও, ল্যান আর ওয়ান ছাড়াও আরো দুইটা আছে যেটা তোমাদেরকে পড়ানো হয় বা পড়েছি আমরা, এর আগে পড়েছি বা শুনছি, এটা কেউ বলতে পারবা? কেউ কি জানি নাকি? কেউ জানি না? হ্যাঁ আচ্ছা, আমি একটা করে যাই, ঠিক আছে? তো প্রথমে আমাদেরকে পড়তে হয় প্যানের কথা। প্যান জিনিসটা কি? প্যান মানে হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। কি? পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। এটা কি? এই তো প্যান, এই তো বলতে পারছে, ম্যান প্যান, তাসনিম বলতে পারছে। আচ্ছা ঠিক আছে, নৌশিন বলতে পারছে, নুসরাত বলতে পারছে, নাইস। তো আমরা একটা করে আসি, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। তার মানে তুমি পার্সোনালি, তুমি শুধু নিজে ব্যবহার করবা। এটার জন্য যদি তুমি কয়েকটা ডিভাইসকে কানেক্ট করে ফেলো, তখন কি একটা নেটওয়ার্ক তৈরি হয়ে যাবে। এইটাকে বলা হয় পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। যেমন কি, যেমন সবচেয়ে বড় পার্সোনাল এরিয়া নেটওয়ার্কের উদাহরণ হচ্ছে ব্লুটুথের ব্যবহার। ব্লুটুথের ব্যবহারটা কিরকম? ব্লুটুথ কিন্তু তোমার ফোনে থাকে,
তুমি যদি ইয়ারপড বা হইতেছে কোনো এরকম হেডসেট ব্যবহার করো, সেখানেও কিন্তু ব্লুটুথ থাকে, অনেকের স্পিকার ব্যবহার করে, সাউন্ড বক্স ব্যবহার করে, তো সেখানে কিন্তু ব্লুটুথ সিস্টেম থাকে। ব্লুটুথের মাধ্যমে তুমি একটা ডিভাইসের সাথে আরেকটা ডিভাইস কানেক্ট করে দিচ্ছ। যেমন ধরো ব্লুটুথ স্পিকার গুলা জোরে জোরে গান বাজায় না মানুষ, কি করে ওই ব্লুটুথ স্পিকারের ব্লুটুথের সাথে তোমার ফোনের ব্লুটুথকে কানেক্ট করে দেয়। এখন তারা কি, তারা ওয়্যারলেস একটা কানেকশন, মানে কি কোনো তার ছাড়াই তারা দুইজন কানেক্ট হয়ে একটা নেটওয়ার্ক তৈরি করছে। এখন তুমি গান ছাড়লা মোয়ে মোয়ে, তাহলে মোয়ে মোয়ে কই বাজবে? মোয়ে মোয়ে সাউন্ড বক্সে জোরে জোরে বাজবে মোয়ে মোয়ে। তো তুমি তো মোয়ে মোয়ে সাউন্ড বক্সে বাজাও নাই, তুমি বাজাইছো তোমার ফোনে, কিন্তু তোমার ফোন যেহেতু তোমার সাউন্ড বক্সের সাথে কানেক্টেড, তার জন্য কি হচ্ছে, মোয়ে মোয়ে সাউন্ড বক্সে বাজতেছে। তো এই ক্ষেত্রে তুমি কিন্তু কয়েকটা, শুধুমাত্র তুমি তোমার পার্সোনাল জিনিসগুলো ব্যবহার করতেছো, তোমার ফোন, তোমার সাউন্ড বক্স, তোমার হয়তো তুমি যদি স্মার্ট ওয়াচ ব্যবহার করো তোমার স্মার্ট ওয়াচ, ঠিক আছে, বা তুমি হচ্ছে নেক ব্যান্ড ব্যবহার করতেছো তোমার নেক ব্যান্ড, এইগুলা কি, এগুলো তোমার পার্সোনাল ইউজের জন্য। তো যেই জিনিসগুলো শুধুমাত্র তোমার নিজস্ব ইউজ করতেছো, আর দুনিয়ার কারোর সাথে কিছু নাই, ঠিক আছে, একটা দুইটা ডিভাইস কানেক্ট করতেছো, এইটাকে তুমি কি বলবা? এটাকে বলবা তুমি ফ্যান বা পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। আচ্ছা, এরপরে আসতেছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। লোকাল এরিয়া নেটওয়ার্ক ব্যাপারটা কিরকম? ধরো এই যে আমি অফিসে আছি, আমি তোমাদেরকে স্টুডিওতে পড়াচ্ছি, আমার আশপাশে আরো 3-4টা স্টুডিও আছে, এবং এই সবগুলো স্টুডিও কিন্তু ওয়াইফাই এর মাধ্যমে কানেক্টেড, অর্থাৎ একই ইন্টারনেটে আমি তোমাদেরকে পড়াইতেছি, বাকি অন্যান্য রুমে যে ক্লাসগুলো হচ্ছে তারাও ওই একই ইন্টারনেট ব্যবহার করেই পড়াচ্ছে। এই ক্ষেত্রে আমরা যে একই ওয়াইফাই ব্যবহার করছি, ওই ওয়াইফাই যদি একটু ধরো একটু পানি ঢুকে যায়, ঠিক আছে, তাহলে কি, তাহলে মোটামুটি সবার ক্লাসে একটু ভূমিকম্প শুরু হয়ে যাবে। কেন এটা হবে? কারণ আমরা সবাই কিন্তু একই ওয়াইফাই ব্যবহার করছি বা একই নেটওয়ার্কের আন্ডারে আছি, ঠিক আছে। তো তখন কিন্তু ক্লাসেরও ময়ে ময়ে হয়ে যাবে। কিভাবে হবে? কারণ কি, কারণ আমরা সবাই একসাথে কানেক্টেড। এখন এরকম কোনো ছোট অফিস বা কোনো হসপিটাল কিংবা ধরো একটা স্কুলের সবগুলো কম্পিউটার, ঠিক আছে, এরা যদি একজন আরেকজনের সাথে সংযুক্ত বা কানেক্টেড থাকে, তাহলে এরা একটা ছোট্ট নেটওয়ার্ক তৈরি করছে। এই ছোট্ট নেটওয়ার্কটাকে আমরা বলবো লোকাল এরিয়া নেটওয়ার্ক। মানে কি, মানে নিজের একটা লোকাল, ঠিক আছে, নিজস্ব একটা এরিয়ার মধ্যে যদি এটা হয়, তাহলে এটা কি বলতে পারি? লোকাল এরিয়া নেটওয়ার্ক। লোকাল এরিয়া নেটওয়ার্কের রেঞ্জ যদি বলি, বা কত দূর পর্যন্তকে লোকাল এরিয়া ধরবো, এটাকে বললে ধরো একটা ছোট উপজেলা, একটা অঞ্চল পর্যন্ত এটাকে ধরা যায়, একটা গ্রাম, একটা ছোট উপজেলা পর্যন্ত। উপজেলা তো বুঝোই তোমরা, তাই না? তার মানে কি, মোটামুটি ভালোই বড় একটা এরিয়াকে কিন্তু আমরা লোকাল এরিয়া নেটওয়ার্ক বলে দিতে পারি। চাইলে আমরা অনেকগুলো, ধরো উপজেলা সবগুলা গ্রাম আমরা কানেক্ট করে ফেলছি, সবাই একটা ওয়াইফাই ব্যবহার করতেছি, তাহলে এটা কি, এই ছোট্ট অঞ্চলের জন্য যে নেটওয়ার্কটা তৈরি হইলো, এটাকে আমরা লোকাল এরিয়া নেটওয়ার্ক বলতে পারি। আচ্ছা, এরপরে তোমরা আরেকটা আমাকে বলেছিলাম ম্যান, ঠিক না? ম্যানের কথা বলেছিলাম, ঠিক আছে, এটা কিন্তু ওই চায়ের কাপ হাতে ম্যান, ওই ম্যান না, ঠিক আছে, এটা আলাদা ম্যান। ম্যান মানে কি? ম্যান মানে হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। আমার হাতের লেখা অনেক বেশি সুন্দর, কেউ যদি বুঝতে না পারো নিজ মনে আমাকে ক্ষমা করে দিও, ঠিক আছে। তো মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক মানে কি, মানে এইবার ধরো একটা উপজেলা না, পুরো একটা জেলা, কিংবা ধরো পুরো ঢাকা শহর আমরা কানেক্ট করে ফেলছি, বা ধরো পুরো বরিশাল বিভাগ কানেক্ট করে ফেলছি। আচ্ছা, বরিশাল তো বিভাগ নেই, ব্যাপার না, তো ধরো আমরা সবকিছু একসাথে কানেক্ট করে ফেলছি। এই যে আচ্ছা, নোয়াখালী বিভাগ না, ওকে, ব্যাপার না। তো আমরা কি বুঝলাম, আমরা সবকিছু কানেক্ট করে ফেলছি। এরকম যদি একটা শহরকে তুমি কানেক্ট করে ফেলো, একটা পুরো শহরকে তুমি কানেক্ট করে ফেলছো, সেই শহরের যে কানেকশন, এই শহরের কানেকশনকে আমরা কি বলবো? আমরা বলবো মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, বা এটাকে কি বলতেছি, শর্টে ম্যান বলতেছি। তাহলে পুরো একটা শহর যদি কানেক্ট হয়ে যায়, শহরের ইংরেজি একটা শব্দকে তুমি বলতে পারো মেট্রোপলিটন। মেট্রোপলিটন বলতে বিশাল বড় কোন একটা শহর বুঝায়। সো ম্যান মানে হচ্ছে যে ধরো কোন একটা শহরকে কানেক্ট করে ফেলছি, এইরকম বড় নেটওয়ার্ককে আমরা কি বলবো? মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক।
অ্যান্ড ফাইনালি ধরো ওয়ান মানে কি, মানে কয়েকটা দেশ একসাথে কানেক্ট করে ফেলছি। ধরো ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ সবাই একসাথে এখন আমরা এক নেটওয়ার্কে বসে টিকটক করতেছি, ঠিক আছে? তো এই যে এইরকম যারা যদি এত বড় বড় হয়, কয়েকটা দেশ মিলে বা কয়েকটা ধরো মহাদেশ মিলে, এশিয়ার সাথে ধরো হইতেছে আফগানিস্তান বা ওই যে আছে মানে অন্যান্য ধরো কোনো কে মিলাই ফেলছি আমরা। হ্যাঁ, এইরকম যদি হয় এক একটা উপমহাদেশের সাথে আরেক মহাদেশকে আমরা মিলাই ফেলছি, অ্যান্টার্কটিকার সাথে বাংলাদেশ, এশিয়া মিলে গেছে, তাহলে কি হবে? এইরকম বড় বড় ক্ষেত্রে এটাকে বলা হবে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এবং ওয়াইড এরিয়া নেটওয়ার্কের কথাই আসলে বলা হয় ইন্টারনেটের মাধ্যমে। তো ইন্টারনেট দিয়ে কি বুঝায়? ইন্টারনেট দিয়ে বুঝায় ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। কারণ কি? কারণ পুরো বিশ্ব জুড়ে আমরা সবাই কি একই ইন্টারনেটের মাধ্যমে কানেক্টেড না? ইন্টারনেটের মাধ্যমে কি আমরা সকলে কানেক্টেড। সো এই জন্যই এটাকে ওয়াইড এরিয়া নেটওয়ার্কের উদাহরণ দেওয়া হয়, ঠিক আছে? সো এখন আমি কি তোমাদের বুঝাইতে পারছি? লোকাল এরিয়া নেটওয়ার্ক, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, প্যান, ম্যান, তো বুঝতে পারলাম, রাইট? সো সবচেয়ে ছোট কে? সবচেয়ে ছোট হচ্ছে আমাদের প্যান। যারা এখনো বুঝো নাই তারা এইবার অন্তত একটু মনোযোগ দাও। প্যান মানে কি? পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। এটা শুধুমাত্র তুমি যদি তোমার কয়েকটা ডিভাইস, তোমার মোবাইল, তোমার ঘড়ি, তোমার ওই ল্যাপটপ, কয়েকটা জিনিসকে তুমি যদি কানেক্ট করো, সেটাকে বলা হবে প্যান। যেমন ব্লুটুথের মাধ্যমে তুমি চাইলে কি তোমার কয়েকটা ডিভাইস কানেক্ট করতে পারো। তো এটা হচ্ছে প্যান। আচ্ছা, এবার ধরো কোনো একটা অফিস বা কোনো একটা হইতেছে হসপিটাল, কোনো স্কুল বা কোনো প্রতিষ্ঠান যদি কানেক্ট হয়, প্রশ্নে যদি কোনো প্রতিষ্ঠানের কথা থাকে, সেটাকে তুমি বলবা ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক, ঠিক আছে? আচ্ছা, এরপরে ধরো কোনো একটা পুরো শহর কানেক্ট করে ফেলছো, পুরো একটা শহর একই নেটওয়ার্কের মধ্যে চলে আসছে, এটাকে কি বলবো? এটাকে বলবো ম্যান। তো প্যানের চেয়ে ল্যান বড়, ল্যানের চেয়ে ম্যান বড়, এবং ম্যানের চেয়েও সবচেয়ে বড় হচ্ছে ওয়ান। ওয়ান কেন বড়? কারণ কি? কারণ এটা বিভিন্ন দেশকে কানেক্ট করে ফেলে, বিভিন্ন উপমহাদেশকে কানেক্ট করে ফেলে। আমাদের কি ল্যান্ড, ম্যান, প্যান, ওয়ান এগুলা ক্লিয়ার কিনা এটা একটু বলেন। এখন আমরা এমসিকিউ যদি এরকম দেই, আপনারা কি পারবেন? আমাকে একটু বলেন তো, গন্ডগোল বাঁধাবেন না তো? একটু বলেন, আমরা বুঝছি কিনা বলেন একটু। বুঝছি সবাই? ম্যান বুঝি নাই, ধ্রুব বলেছে। আচ্ছা, ম্যান মানে হচ্ছে যে একটা শহর কানেক্ট হয়ে গেছে, একটা শহর একই নেটওয়ার্ক সবাই ব্যবহার করতেছে পুরো শহরে। তুমি শহরে যেখানেই যাচ্ছ তুমি ওয়াইফাই পাইতেছো, সবসময় ওয়াইফাই পাচ্ছ। তার মানে কি? ধরো তুমি তোমার বাসার মধ্যে হাঁটলে, তুমি যে কোনো জায়গায় যাও, মানে বাসার বারান্দায় যাও, বাথরুমে যাও, রান্নাঘরে যাও, সব জায়গায় কি ওয়াইফাই পাও না? সেম ভাবে পুরো শহরে তুমি হাঁটতেছো, তুমি সব জায়গায় তুমি ওয়াইফাই পাইতেছো। তো পুরো শহর কি একটা নেটওয়ার্কের আন্ডারে চলে আসছে। এটাকে আমরা বলতে পারি মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। সেম ভাবে পুরো একটা কোনো হসপিটালে ঘুরতেছো, সব জায়গায় তুমি ওয়াইফাই পাচ্ছ, তাহলে এটাকে কি বলবা? এখন শহর আর একটা হসপিটাল তো সমান না, হসপিটাল তো ছোট জায়গা, তাহলে এটাকে তুমি বলবা ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক। সেম ভাবে এখন যদি তুমি ধরো এশিয়া মহাদেশ থেকে আটলান্টিক মহাসাগরে চলে গেছো, তো সেইখানে কি, এটা আটলান্টিক তো অন্য অন্য মহাদেশের অংশ, তো সেখানে যেও তুমি ওয়াইফাই পাইতেছো, সেম ওয়াইফাই পাচ্ছ, তার মানে কি পুরো বিশ্ব একসাথে হয়ে গেছে। এটাকে বলতে পারি আমরা ওয়ান, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। আচ্ছা, বুঝতে পারছি, অল ক্লিয়ার না? আচ্ছা, একটু একটু গন্ডগোল বাজে। ও অর্পিতা, গন্ডগোল বাজা যাবে না বাবা, নাহলে তো ময়ে ময়ে হয়ে যাবে, একদম ময়ে ময়ে হয়ে যাবে। আসো, আমার মনে হয় এখন আমরা ক্লিয়ার হয়েছি, তাই না? ল্যান্ড, ম্যান, প্যান, ওয়ান, আর তো সমস্যা নাই। কে বলছিল ল্যান্ড বুঝি না, এখন কি বুঝছো তুমি? এখন তো বুঝার কথা। আচ্ছা, এটা এটা একটা হয় অনেক সময় যে পুরা ক্লাস বুঝে গেছে, তারপর ধরো কেউ একজন আমরা বুঝি নাই। আমার হয়, তোমরা রিলেট করতে পারবা কিনা জানি না, যে ধরো আমি কোন সময় পড়তেছি বা ক্লাস করতেছি, পুরা ক্লাস বুঝে গেছে, আমি কোনোভাবে মনোযোগ ছিল না, যেভাবেই হোক না কেন আমি বুঝি নাই। এখন যখন আমি মনে করি যাচ্ছে তাহলে কি স্যারকে আবার জিজ্ঞাসা করবো, স্যার আবার পুরা সবার সামনে বলবো তুমি বুঝো নাই, আচ্ছা দাঁড়াও তোমাকে বুঝাইতেছি, বাকি যারা থাকবে তারা বিরক্ত হয়ে আমার দিকে তাকায়, কি কেন ক্লাস করতে আসে, আমাদের ক্লাস টাইমটা ডিস্টার্ব, একই জিনিস আবার এখন টিচার আরেকবার পড়াবে এর জন্য। তো এগুলা চিন্তা করে আমি অনেক সময় জিজ্ঞাসা করতাম না। পরে এটার একটা চমৎকার একটা সলিউশন আমি পাইছি, সেটা হচ্ছে যে ধরো যখন ক্লাস শেষ হয়ে যাইতো আমাদের টিচারদের কিছু কনসালটেশন টাইম থাকে, তো আমি ওয়েট করতাম 2-3 সপ্তাহ, বুঝছো? 2 সপ্তাহ পরে হয়তো একটু টাইম পাইতাম,
তখন যে আমি টিচারকে বলতাম যে আচ্ছা ওই জায়গাটা না আমি বুঝি নাই, হ্যাঁ এটা বুঝি না একটু বুঝাই দেন, বুঝছো, লজ্জায় আমি ক্লাসে বলতে পারতাম না। তবে তোমাদের জন্য এটা একটা ভালো চমৎকার একটা সলিউশন 10 মিনিট স্কুল নিয়ে আসছে। তুমি যদি এখন ক্লাসের মধ্যে না বুঝো আর আমার মতোই লজ্জা পাও আর আমাকে বলতে না পারো, ঠিক আছে, তো তোমরা যেটা করবা, তোমরা হচ্ছে টিচার টু একটা মডেল আছে, মানে তোমাদের একটা ইনবক্স থাকবে, তো তুমি এখানে গোপনে টিচার টু কে মেসেজ দিয়ে বলবা যে ম্যাম ও স্যার এটা একটু বুঝি নাই আরেকবার বুঝাই দেন, তো তখন সে তোমাকে বুঝাই দিবে, ঠিক আছে। আমার মতো লজ্জা পেয়ে 2-3 সপ্তাহ বসে থাকা লাগবে না, আল্লাহ কাকে বলি কি মনে করবে কে, ঠিক আছে। সেটাই হচ্ছে আমাদের টিচার টু মডেল, যে তুমি চাইলে তুমি যেটা বুঝো নাই বা কোনোটা সমস্যা হয়েছে সেটা যে কি করতে পারবা, তাকে মেসেজে বলবো, তো মেসেজে বললে কিন্তু সেই টিচার আর তুমি স্টুডেন্ট জানতেছো, আর বাকিরা কিন্তু জানতেছে না, তো তোমার এটা নিয়ে কোনোই আনকমফোর্টেবল ফিল করা লাগবে না। আর দেখো স্টুডেন্ট হিসেবে তোমরা বুঝবা না, এটাই কিন্তু স্বাভাবিক, আমি আসছি তোমাদের বুঝাইতে, তো আমরা এটাতে কখনো আনকমফোর্টেবল ফিল করি না বারবার তোমাকে বুঝাইতে, আমার কাজই বুঝানো। কিন্তু সমস্যা হচ্ছে বাকি যারা থাকে এরা একটু কেন আসে এরা ক্লাসে, এই ভয়ে আমরা আসলে বলতে পারি না, আমি তো আরোই বলতে পারি না, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ওকে, আজ আজকে মনে হয় টিচার টু নাই তোমাদের, যেহেতু তোমরা ফ্রি ক্লাস করে একটু দেখতে আসছো কেমনে ক্লাস নেই আমরা, তো বাট যারা আমাদের অ্যাকচুয়ালি স্টুডেন্ট অনলাইন ব্যাচের, তোমরা যদি চলে আসো তোমরাও দেখবা যে তোমাদের জন্য ওই ব্যবস্থা আমরা করে রাখছি, ঠিক আছে। নির্ভয়ে নির্লজ্জের মতো তোমরা যে আমাদের বারবার বলতে পারবা, আর আমরা তোমাদের বারবার বুঝাই দিব। ইভেন ক্লাস শেষ হওয়ার পর আরো আধা ঘন্টা ওই টিচার থাকবে, যাকে যে তুমি ক্লাস শেষের পরও চাইলে প্রশ্ন করতে পারবা, সে তোমার প্রশ্নের উত্তর দিবে, বুঝছো। ওকে, আচ্ছা ঠিক আছে, কুইজ দিব তো, এই যে কুইজ দিই, পাগল হয়ে গেল আমার বাচ্চারা কুইজ এর জন্য। এই যে বলেন, কুইজে উত্তর দেন। দেখো তো কি প্রশ্ন ছিল, এই প্রশ্নটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এই প্রশ্ন অনেকবার আসে। আমি ভাই তোমাদের বয়স থেকে বা তারও আগে থেকে, ধরো তোমাদের ক্লাস থেকে পাইতে পাইতে এখন তো ইউনিভার্সিটি পাস করে বেরোয় যাবো, এখনো পড়ি সার্ভার কি, এই প্রশ্ন এখনো পাই। ইভেন আমি অনেকগুলো ইন্টারভিউ অ্যাটেন্ড করছি, ইন্টারভিউতে যে চাকরির পরীক্ষার জন্য যে এই প্রশ্ন জিজ্ঞাসা করছে, আচ্ছা বলেন তো ক্লায়েন্টের সার্ভার কি, বা ক্লায়েন্ট কোনটা সার্ভার কোনটা আপনি কি চিনেন। তো দেখো কত বড় হয়ে গেছে, এটা অনেক ইম্পর্টেন্ট, তোমার পরীক্ষায় আসার মতো একটা প্রশ্ন তো অবশ্যই। এবং যদি তুমি আমার লাইনে হাঁটো, যে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করো, এই প্রশ্ন সারা জীবন থাকবে, বড় হয়ে যাবে নিজেই নিজে সার্ভার তৈরি করতে হবে। এখন দেখো এরপরও আমাদের কয়েকজন আমরা ভুল করে ফেলছি, আচ্ছা এটা হয়, এটা হইতেই পারে, হয়তো তুমি আজকে প্রথম পড়ছো, এটার জন্য দেখো কতগুলো উদাহরণ ছিল, সেবা গ্রহণকারী কম্পিউটার, তারপর হচ্ছে নেটওয়ার্ক পরিচালনার নিয়ম, সেবা প্রদানকারী শক্তিশালী কম্পিউটার, তথ্য সংরক্ষণের মাধ্যম। একটা করে দেখি, আমি তোমাদেরকে একসাথে দুইটা জিনিস পড়াইছিলাম, একটা হচ্ছে সার্ভার আর একটা হচ্ছে ক্লায়েন্ট, তাই না। আমি তোমাকে একসাথে দুইটা জিনিস পড়াইছিলাম, পড়ানোর সময় তোমাদেরকে আমি বলে দিছিলাম দেখো দুইটা গোলায় যায়, একটা সেবা দেয় আরেকটা সেবা নেয়, আমরা অনেক সময় দুইটা গোলায় ফেলি। সো দুইটা মনে রাখার জন্য আমি তোমাদের একটা শর্টকাট মেথড শিখাই দিছিলাম, যে সার্ভারকে মনে রাখবা আমাদের মা, আর ক্লায়েন্টকে মনে রাখবা আমরা
বাচ্চা। সো মা কি করে? মা আমাদের খাওয়ায় দেয়, গোসল করায় দেয়, আমাদের সকল দায়িত্ব নেয়। সো মা আমাদেরকে সার্ভিস দেয়, তার মানে সার্ভার হচ্ছে আমাদেরকে সার্ভিস দিবে, মা আমাদেরকে সেবা প্রদান করবে। তার মানে সার্ভার কি? এটার উত্তর কি ছিল? সেবা প্রদানকারী শক্তিশালী কম্পিউটার। অবশ্যই আমাদের মারা আমাদের চেয়ে অনেক শক্তিশালী, তারা সুপার উমেন, এই জন্যই কিন্তু আমরা বেঁচে আছি, তাই না? এভাবে তুমি মনে রাখবা যে সার্ভার হচ্ছে সেবা প্রদানকারী শক্তিশালী কম্পিউটার। তাহলে ক্লায়েন্ট কারা? ক্লায়েন্ট হচ্ছে আমরা হচ্ছে বাচ্চারা যারা সেবা গ্রহণ করতেছি। তার মানে আমরা হচ্ছে তার মায়েদের মতো তো শক্তিশালী না, আমাদের মারা আমাদেরকে শক্তিশালী বানাতে চাচ্ছে, আমাদেরকে সার্ভিস দিচ্ছে। তার মানে আমরা হচ্ছি সেবা গ্রহণকারী কম্পিউটার। আচ্ছা, সো এটা যদি জিজ্ঞাসা শুধু ক্লায়েন্ট কারা, তাহলে উত্তর কিন্তু এইটা হইতো। তো যেহেতু জিজ্ঞাসা করেছে সার্ভার কি বা সার্ভার কারা, এটা হবে উত্তর যে সেবা প্রদানকারী শক্তিশালী কম্পিউটার। আচ্ছা, আরো কি আছে দেখো, নেটওয়ার্ক পরিচালনার নিয়ম, এটা তোমাদেরকে পড়াইছি। এটা কি? এটা বলেছিলাম কি নেটওয়ার্কটা কিভাবে চলবে, এটা যদি তুমি মনে রাখতে চাও, এটা হচ্ছে প্রোটোকল। দেখো যা পড়াইছি সেইখান থেকে কিন্তু ডিরেক্ট প্রশ্ন আসতেছে। আর লাস্টে হচ্ছে তথ্য সংরক্ষণের মাধ্যম। তথ্য সংরক্ষণের মাধ্যম সম্পর্কে আজকের ক্লাসে আমি তোমাদেরকে কিছুই পড়াইনি, তো এটা একদম আউট অফ কনটেক্সট ছিল। বাকি তিনটাই তোমাদেরকে পড়ানো হয়েছে, সেখান থেকে ডিরেক্ট প্রশ্ন আসতেছে। আরেকবার বলতেছি কত পার্সেন্ট স্টুডেন্ট? আমাদের প্রায় 87.92% স্টুডেন্ট সঠিক উত্তর দিয়েছে, বাকিদের একটু গোলমাল বাকিয়ে গেছে। বাট মনে রাখিও, সার্ভার মানে মা, আর আমাদের ক্লায়েন্ট যদি বলা হয়, ক্লায়েন্ট হচ্ছে বাচ্চারা, ঠিক আছে? এটা জাস্ট এই দুইটা জিনিস কোড ওয়ার্ড মনে রাখবা, এভাবে মনে রাখবা, কখনো তোমার এটা নিয়ে ভুল হবে না। ওকে, সো এটা তো বুঝলাম। আচ্ছা, আমরা আরেকটা করি, চলো আরেকটা এমসিকিউ উত্তর দিই। এই যে এইটা তো পারবো সবাই, তারপরে দিক চলো আরেকটা মজাই করলাম, মজাই লাগে আমাদের না, আমি এরকম করে এমসিকিউ দিতে থাকি। চলো আমরা এটার উত্তর দিই। সৃজনী বিশ্বাস বলছে, যেহেতু আমি অনলাইন ব্যাচে আছি সেহেতু কি আমার ফ্রি ক্লাসের দরকার আছে? না সৃজনী, তোমার ক্লাসের দরকার নেই, তো তুমি চাইলে চলতে পারো। ফ্রি ক্লাস তো হচ্ছে যারা হঠাৎ আসছে, মনে করতেছে আচ্ছা দেখি একটা ক্লাস করে দেখি যে 10 মিনিট স্কুলে ক্লাস করতে কেমন লাগে, তাদের জন্য ফ্রি ক্লাস দেওয়া হয়েছে। আচ্ছা দেখো, ক্লায়েন্ট কাকে বলে, এটা প্রশ্ন ছিল তাই না? এখানে অনেকগুলো প্রশ্নের উত্তর দেওয়া আছে, তোমাকে কিন্তু এই ধরনের প্রশ্নের উত্তরে একটু মাথা কাটায় কাজ করতে হবে। আমরা আগের প্রশ্ন পর্যন্ত জেনেছি যে ক্লায়েন্ট মানে বাচ্চা, যারা হচ্ছে আসলে সার্ভিস নেয় সার্ভারের কাছ থেকে বা মায়ের কাছ থেকে। ওকে, সো এখানে আমরা ডি নাম্বার থেকে শুরু করি। মাইক্রো প্রসেসর, মাইক্রো প্রসেসর বলতে বোঝায় ছোট্ট ছোট্ট মেশিন। এটা কি আজকে নেটওয়ার্কের টপিকে আমি তোমাকে একবারও পড়াইছি বলো? তাহলে তোমরা যারা মাইক্রো প্রসেসর উত্তর দিয়েছো কেন দিয়েছো? এটা কিন্তু ভুল, আমরা পড়াই না, এটা পড়াইনি সেটা উত্তর দিবা কেন? 3 নাম্বার অনেকে উত্তর দিয়েছে, তারা বলছে কি সার্ভারের বিকল্প। দেখো সার্ভার বলতে কিন্তু আমরা জানি শক্তিশালী কম্পিউটার যেটা সার্ভিস দিতে পারে, এবং সেই সার্ভিসটা কারা নেয়? ক্লায়েন্টরা নেয়। তো ক্লায়েন্ট যারা বাচ্চা সার্ভিস নেয়, সে একটা ছোট্ট বাচ্চাকে তুমি যদি বলো যে তুই এখন আরেকজনের গোসল করাবি, খাওয়াবি, যা ইচ্ছা তাই করবি, ওর পক্ষে কি সম্ভব? এটা কি সম্ভব? তো সার্ভারের বিকল্প ক্লায়েন্ট, এটা কিন্তু কখনোই হবে না। এটা কমন সেন্স, বা একটু মা বাচ্চা দিয়ে ভাবতে বলছি না তোমাদেরকে, এভাবে ভাববা, এটা কিন্তু হয় না। আচ্ছা, নেক্সট হচ্ছে তথ্য প্রক্রিয়ার যন্ত্র। তথ্য প্রক্রিয়াকরণ বা আমাদের ডেটা অ্যানালাইসিস, এটা সম্পর্কে তোমাদেরকে আজকে পড়াইছি কোথাও? কোথাও নেটওয়ার্কের সাথে রিলেটেড? আমরা তথ্য আদান প্রদান করছি তাই না?
যে তথ্য একজন দিবে, একজনকে দিব, আরেকজনের তথ্য আমি নিব, এরকম টাইপের। সো তথ্য প্রক্রিয়ার যন্ত্র কিন্তু আমাদের রিলেটেডই না একদম। যেটা রিলেটেড না সেখানে উত্তর কেন দিতে চাও তোমরা, প্রথমেই বাদ দিয়ে দিবা। আচ্ছা, লাস্টে আমাদের 1 নাম্বার থাকলো, আমি না বললেও এটা তোমরা বুঝবাই যে এটাই উত্তর আমাদের, বাট তারপরে একটু এক্সপ্লেন করে দিই যে কেন কারণ রিসোর্স ব্যবহারে সক্ষম যন্ত্র। রিসোর্সটা কারা দিচ্ছে? রিসোর্স দিচ্ছে আমাদের মা, আমাদের সার্ভারটা ওদেরকে সার্ভিস হিসাবে বিভিন্ন রিসোর্স দিচ্ছে, বিভিন্ন তথ্য দিচ্ছে। এই তথ্যগুলো কারা ব্যবহার করতেছে? ক্লায়েন্ট। তো তারা কি? তারা অবশ্যই সক্ষম। ওদেরকে যে খাওয়াই দিচ্ছে, ওরা তো খাইতে পারতেছে নাকি? ওরা যদি খাইতে না পারতো করতো তাহলে তো ওদেরকে খাওয়াইতেই পারতো না মা, তাই না? তার মানে উত্তরটা কি হবে? রিসোর্স ব্যবহারে সক্ষম যে সকল যন্ত্র আছে তাদেরকে বলা হইতেছে ক্লায়েন্ট। ঠিক আছে, তাদেরকে কি বলা হচ্ছে? ক্লায়েন্ট। ওকে, আচ্ছা। এরপরে দেখো, এখন অনেকজন তোমরা বলতেছো যে আপু আমরা তো অনলাইন ব্যাচের স্টুডেন্ট, আমরা কি এখন ক্লাস করবো কিনা? তোমাদের তো ক্লাস আসলে করার দরকার নাই, আমি চাই না, মজা লাগছে মনে হয় এই আবার আসো। দেখো, এক একটা ক্লাসের জন্য ধরো এই যে এই অধ্যায়টাকে আমরা কতগুলো ক্লাসে ভাগ করে পড়াই অনলাইন ব্যাচে। দেখো, নেটওয়ার্কের ধারণা, এবং শুধুমাত্র ক্লাসে না, এগুলো ধরো ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, এগুলো সমস্ত কিছু ক্লাসগুলো আলাদা আলাদা করে ভাগ করা আছে একটা অধ্যায়ে। এতগুলো ক্লাস আছে, ইভেন এইটার পরেও যদি কারোর সমস্যা থাকে সেটাও আমরা সলভ করে দিই। এখন দেখো, এবং প্রত্যেকটা ক্লাসে এই যে দেখো, আজকে তোমাদের আমি নেটওয়ার্কের ধারণা এখন পর্যন্ত পড়াচ্ছি। তো নেটওয়ার্কের ধারণাগুলোতে এমসিকিউ কতটা ইম্পর্টেন্ট, এক কথায় উত্তর কতগুলো ইম্পর্টেন্ট, রচনামূলক প্রশ্ন উত্তর এখান থেকে কতটা ইম্পর্টেন্ট, এই সমস্ত ইম্পর্টেন্স কিন্তু দিয়ে দেওয়া আছে। তারপর ধরো দ্বিতীয় ক্লাস টপোলজির জন্য এমসিকিউ কত ইম্পর্টেন্ট, এক কথায় উত্তর কতটা ইম্পর্টেন্ট, রচনামূলক প্রশ্ন কতটা ইম্পর্টেন্ট, সবগুলো কিন্তু এইভাবে দেওয়া থাকে। এটা আমাদের মাস্টার বুকেও দেওয়া আছে, এবং ক্লাসগুলোও এই ওয়াইজে কিন্তু নেওয়া হয়। দেখো, আজকের এমসিকিউ গুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট ছিল, কিন্তু এই অধ্যায় থেকে যদি এক কথায় উত্তর তোমাদের ক নাম্বার বা জ্ঞানমূলক প্রশ্ন যদি দেওয়া হয় সৃজনশীলের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে কিন্তু এতটাও ইম্পর্টেন্ট প্রশ্ন এখান থেকে আসবে না। কিন্তু এখান থেকে রচনামূলক প্রশ্ন অনেক ইম্পর্টেন্ট। এখন আসো আমরা একটু রচনামূলক প্রশ্ন এই অধ্যায় থেকে কেমন হইতে পারে এটা দেখাই, এবং যেই কারণে আসলে বলতেছিলাম, দেখো অনেকগুলো ক্লাস আছে। এই ক্লাসগুলো করার পরে, এই প্রত্যেক ক্লাসের পরে কি হবে? প্রত্যেক ক্লাসের পরে আমাদের কুইজ চলে আসবে। ঠিক আছে, প্রত্যেকটা ক্লাসের পরে শিক্ষার্থীরা চাইলে এই যে এইখানে পরের ক্লাসটা দিতে পারবে। পরের ক্লাসের পরে কি তারা চাইলে এক্সাম দিতে পারবে। দেখো, এই যে এখানে দেখো এক্সাম শুরু করো, তারা প্রত্যেকটা ক্লাসের পরে এক্সাম দিবে, এবং এক্সামের পরে আমরা তাদেরকে আবার বলবো যে দেখো তোমার এখানে প্রবলেম হয়েছে। তো তাদের কিন্তু সবগুলোতে খুবই চমৎকার ভাবে, পরিষ্কার ভাবে সবকিছু হয়ে যাবে। এর পরেও ধরো তাদের কোথাও কোনো সমস্যা আছে, তো সেই সমস্যা হলে তারা কি করতে পারবে? তারা আমাদের যেমন তোমাদের যেমন সুপার স্টুডেন্টস গ্রুপ আছে না ক্লাস 8 এর, এরকম আমাদের অনলাইন ব্যাচের যারা স্টুডেন্ট বা যারা কোর্সটা কিনে ভর্তি হয়েছে তাদের আলাদা কিছু গ্রুপ আছে। এই গ্রুপের মধ্যে তারা সংযুক্ত থাকে। সো এই গ্রুপের মধ্যে তারা যে বলতে পারে যে আমাদের এটা প্রবলেম হয়েছে, ওইটা প্রবলেম হয়েছে, এবং আমরা ওইভাবেই সলভ করে দিই। আচ্ছা আপু, আমাদের পরীক্ষাতে এক কথার প্রশ্ন নাই, এক কথার প্রশ্ন আছে, ওইটা হচ্ছে সৃজনশীলের ক নাম্বারে এক কথায় উত্তর থাকে, ওইটাকে এক কথায় উত্তর হিসাবে লেখা হয়েছে। আচ্ছা ঠিক আছে, তো এই তো জাস্ট কথার কথা বলছিলাম। এখন চলো আমরা একটু দেখে নিই যে আমাদের পরীক্ষায় রচনামূলক প্রশ্ন হিসাবে কি আসতে পারে। ঠিক আছে, আচ্ছা ধরো একটা প্রশ্ন আসতে পারে, নেটওয়ার্কিং এর প্রকারভেদ এবং তাদের ব্যবহার সম্পর্কে লেখো। সেটা কি কি হতে পারে? লোকাল এরিয়া নেটওয়ার্ক, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক এবং মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, এটা সম্পর্কে ব্যাখ্যা করো। এইটা তোমার একটা প্রশ্ন আসতে পারে। এখন দেখো, নেটওয়ার্কিং এর প্রকারভেদ এবং তাদের ব্যবহার, এটা সম্পর্কে তোমাকে বলতে বলা হয়েছে, এবং তোমাকে বলেও দিছে কোনটা কোনটা বলবা, ল্যান বলবা, ওয়ান বলবা, এবং ম্যান সম্পর্কে ব্যাখ্যা করবা। এখন এইভাবে যদি তুমি উত্তরটা করতে যাও, তোমাকে ফার্স্টে কি লিখতে হবে? যে নেটওয়ার্কিং এর মাধ্যমে কম্পিউটার বা যন্ত্রাংশের মধ্যে তথ্য আদান প্রদান সম্ভব হয়। তার মানে তুমি এখানে প্রথমে উত্তর দিলা নেটওয়ার্কিং জিনিসটা আসলে কি, নেটওয়ার্কিং জিনিসটা আসলে কি, তাই না? আচ্ছা, ফার্স্টে তোমার উত্তর হচ্ছে নেটওয়ার্কিং জিনিসটা কি। দেখো, তোমার কিন্তু প্রশ্নে কোথাও বলে নাই যে নেটওয়ার্ক কি, এটার উত্তর দাও, বাট
যেহেতু তোমাকে নেটওয়ার্কের প্রকারভেদ বা সেই সম্পর্কে ব্যাখ্যা করে বিস্তারিত লিখতে বলছে, সেই ক্ষেত্রে তোমার প্রথমে স্টার্ট করতে হবে নেটওয়ার্ক জিনিসটা আসলে কি এটা দিয়ে। আচ্ছা, তো এই লাইনটা লেখা শেষ। এইবারে তুমি ডিরেক্ট প্রশ্নে চলে যাবা যে নেটওয়ার্কিং এর বিভিন্ন প্রকারের হতে পারে এবং প্রত্যেকটিরই আলাদা ব্যবহারের ক্ষেত্র থাকে। আচ্ছা, এইবার যখন তুমি প্রকারভেদে যাবা, প্রকারভেদে দেখো প্রথমে কিন্তু আমি তাদের সাথে কি করেছি, তাদের সাথে আমি অ্যাগ্রি করেছি বা একমত প্রকাশ করছি যে হ্যাঁ অনেকগুলো প্রকার থাকে এবং তাদের কি তাদের ব্যবহারে আলাদা ক্ষেত্র বিশেষ থাকতে পারে বা আলাদা সুবিধা সুযোগ সুবিধা থাকতে পারে। তো দ্বিতীয় পার্টে আমরা যেটা করলাম, আমরা একমত প্রকাশ করলাম। প্রশ্নে উত্তর লেখার সময় এই পার্টগুলা ইনক্লুড করা খুব ইম্পর্টেন্ট। এই জন্য কিন্তু আমরা মার্ক হারাই, আমরা গোছায় লিখি না, আমরা উত্তর লিখি কিন্তু আমরা গুছিয়ে লিখি না। ঠিক আছে, দ্বিতীয় পার্টটাও শেষ। এইবার আসো, প্রধান তিনটি নেটওয়ার্কের প্রকার কি হতে পারে? লোকাল এরিয়া নেটওয়ার্ক, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক এবং মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। তাহলে নেটওয়ার্কের বিভিন্ন প্রকারভেদ কি কি আছে তুমি এটা লিখলা, এটা কিন্তু তোমার প্রশ্নে দেওয়াই ছিল, তারপরে তুমি জিনিসটা গুছায় লিখলা। এটাই আর্ট, এটাই তোমাকে করতে হবে পরীক্ষার হলে, এবং এটা করলে তুমি আসলে ফুল মার্ক পাবা। আমরা অনেকেই অগোছালো ভাবে লিখে আসি, এই জন্য ফুল মার্কস পাই না। দেখো আমি কি কি করেছি, প্রথমে একমত প্রকাশ করেছি না, প্রথমে কি জিনিসটা কি সেটা লিখেছি, তারপর আমি কি তারপর প্রশ্নের সাথে একমত প্রকাশ করছি এবং প্রশ্নটাকে আরেকবার ঘুরিয়ে বা একটু গুছিয়ে লিখেছি। ঠিক আছে, গোছানো উত্তর আমরা একটা দিচ্ছি। আচ্ছা, পরের লাইনে কি করছি দেখো, পরের লাইনে আমরা একটা একটা করে আসছি। প্রথমে আসছি আমরা ল্যান্ড। তো ল্যান্ডটাকে আমরা কি লিখছি? ল্যান্ড এমন একটি নেটওয়ার্ক যা ছোট একটি অঞ্চলের মধ্যে, যেমন একটি অফিস, স্কুল বা হোম বা কম্পিউটার অন্য ডিভাইসকে সংযুক্ত করে থাকে। এটা কিন্তু আমরা পড়ছি, আমরা জানি, বারবার তোমাদেরকে অফিস, আদালত, এই হসপিটাল, স্কুল, তোমার বাসা এগুলোতে উদাহরণ দিচ্ছি, তাই না? তো এটাই কিন্তু তুমি একটু গোছায় লিখবা যে ছোট্ট একটা অঞ্চল, এটা লিখতে হবে। যেহেতু লোকাল এরিয়া নেটওয়ার্ক মানে কি, লোকাল মানে কি, লোকাল এরিয়া মানে কি ছোট অঞ্চল, মানে নিজস্ব একটা অঞ্চলকে আমরা লোকাল এরিয়া বলি। তো ছোট অঞ্চলের মধ্যে একটা নেটওয়ার্ক তৈরি করা হয়েছে, তার সাথে কিছু উদাহরণ দিয়ে দিতে হবে। উদাহরণ প্রশ্নের মধ্যে বা প্রশ্নের উত্তরের মধ্যে থাকা খুবই জরুরি। আচ্ছা, এরপর কি হতে পারে? ল্যান ব্যবহার করে একে অপরের সাথে দ্রুত তথ্য আদান প্রদান করতে পারে। এই নেটওয়ার্কের মাধ্যমে কম খরচে এবং দ্রুত যোগাযোগ করা যায়। ল্যানে সাধারণত হাব, সুইচ এবং রাউটার ব্যবহার করে। খেয়াল করো, প্রথমে আমি উদাহরণ দিছি কোথায় ব্যবহার হয়, পরের লাইনে আমি কি বলছি, আমার ডিরেক্ট যেই সুবিধাগুলা ছিল নেটওয়ার্কিং এর ল্যানের সুবিধাগুলা, এই সুবিধাগুলো লিখছি যে দ্রুত সময়, কম খরচে এগুলো যোগাযোগ করা হচ্ছে। আচ্ছা, এবং লাস্টে আমি কি করেছি, লাস্টে আমি কিছু এক্সটেন্ডেড পার্ট বা অতিরিক্ত লিখেছি, যেটা হয়তো খুব দরকার ছিল না, কিন্তু এই অতিরিক্ত লেখার কারণে আমার যে খাতা কাটবে তার একটা চমৎকার ধারণা হবে আমার সম্পর্কে, যে না, যে লিখতেছে স্টুডেন্টটা আসলেই পড়েছে এবং এই ব্যাপারে তার খুব ভালো জ্ঞান রয়েছে। ঠিক আছে, সো কি হতে পারে, ল্যানে সাধারণত হাব, সুইচ, রাউটার ইত্যাদি ব্যবহার হয়ে থাকে। সো তুমি কি করলা, পুরো উত্তরটা এরকম ভাবে, এরপরে ধরো ওয়ানেরটা দেওয়া হয়েছে, তারপরে হচ্ছে ওয়ানের পরে ম্যানেটটা বা মেট্রোপলিটন এরিয়াটা দেওয়া হচ্ছে, সবগুলাই কিন্তু সেম স্টাইলেই গিয়েছে। কিন্তু সবগুলার ক্ষেত্রে কি করেছি দেখো, একটা জিনিস কিন্তু ক্লিয়ার, প্রথমে আমি উত্তরটা শুরু করার সময় আমি বলে দিয়েছি জিনিসটা কি, এরপরে আমি বলেছি তার সাথে আমি একমত প্রকাশ করেছি এবং পরবর্তীতে কি করেছি, তারপরে আমি একটু গুছায় লিখে দিছি। এরপরে আমি একটা একটা করে সবগুলো উত্তর দিয়েছি এবং একটা উত্তর দেওয়ার সময় কি করেছি, প্রথমে যেটার উত্তর দিতেছি সেই জিনিসটাকে এটা লিখছি, এরপরে তার কিছু উদাহরণ দিয়েছি, তারপরে কি এটা কিভাবে সুবিধা হচ্ছে বা কি কি কাজে এটা ব্যবহার হচ্ছে সেটা লিখেছি, এবং লাস্টে একটু অতিরিক্ত পার্ট দিয়ে এটা শেষ করেছি। এভাবে কিন্তু পরের গুলো ল্যানের পরে ওয়ান এবং ম্যান এভাবে কিন্তু আমি লিখে দিয়েছি। সো এইরকম ভাবে তুমি যদি প্রশ্নের উত্তর দিতে পারো, তোমার কি হবে, তুমি চমৎকার মার্কস পাবে এবং খুবই ভালো করবে। এবং সব শেষে সারাংশ বলে একটা পার্ট আছে, তুমি চাইলে প্রশ্নে সারাংশ না লিখতে পারো, কিন্তু এই যে একটা লাস্টে একটা উপসংহার, আমরা রচনা লেখার শেষে কি একটা শেষাংশ বা উপসংহার দেই না, এরকম একটা শেষাংশ বা উপসংহার দিয়ে তুমি এটাকে শেষ করবে। কিভাবে শেষ করবে দেখো, এই তিন ধরনের নেটওয়ার্ক একে অপরের সাথে সম্পর্কিত, তবে তাদের ব্যবহারের ক্ষেত্রে ভিন্নতা রয়েছে। ল্যান ছোট এলাকায় দ্রুত কম খরচে যোগাযোগ স্থাপন করতে সাহায্য করে, ওয়্যান
বিস্তৃত অঞ্চলে ও আন্তর্জাতিক যোগাযোগের জন্য তো ব্যবহার হয়, আর ম্যান শহর বা বড় কোনো এলাকার মধ্যে দ্রুত যোগাযোগের জন্য উপযুক্ত। দেখো এই প্রত্যেকটা কথাই কিন্তু তুমি অলরেডি উপরে আলাদা আলাদা ভাবে লিখে আসছো, কিন্তু তারপরেও ক্লাসের বা এই মানে পরীক্ষায় প্রশ্নের শেষে তোমাকে কি করতে হবে, এরকম করে ছোট্ট করে লাস্টে 1-2 লাইনে এই সবগুলো একটু গোছায় লিখে দিতে হবে। তো এইভাবে যদি তুমি উত্তর দিতে পারো তুমি 100 মার্কস পাবা। বুঝাইতে পারছি? আমরা বুঝতে পারছি আমরা একটা রচনামূলক প্রশ্নের উত্তর কিভাবে লিখবো। আশা করি তোমরা ক্লিয়ার হয়েছো। সো আমরা দেরি না করে আমরা হচ্ছে কয়েকটা এমসিকিউ দিতে পারি। চলো তো দেখি একটু এমসিকিউ ট্রাই করি। এটা কিন্তু অনেক সহজ ছিল, তাই না? কি বলছে বলো, লোকাল এরিয়া নেটওয়ার্ক কিসের জন্য ব্যবহৃত হয়? একটি ব্যক্তিগত নেটওয়ার্ক না, ব্যক্তিগত নেটওয়ার্ক কি? ব্যক্তিগত নেটওয়ার্ক হচ্ছে প্যান। আচ্ছা, শহরের মধ্যে কোন শহরকে যদি কানেক্ট করতে চাও তুমি ইউজ করবে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক বা ম্যান। দেশ ও পৃথিবী জুড়ে, উরে বাবা এটা বিশাল বড় কাহিনী, সো এটার জন্য ব্যবহার করব আমরা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বা ওয়ান। তাহলে কি থাকলো, স্কুল কলেজ বা কোনো অফিসের মধ্যে কোনো প্রতিষ্ঠানকে কানেক্ট করার জন্য আমরা ল্যান ব্যবহার করে থাকি। যারা এই উত্তর দিয়েছো তারা সঠিক উত্তর দিয়েছো, যারা যে বিসিডি দিয়েছো আহা হা রোজাই ধরছে তোমাদের, আর কিছু না, এতবার বলার পরও ভুল হয়েছে। ওকে, নেক্সট আমরা আরেকটা এমসিকিউর উত্তর দিই। এটা আর ভুল করিও না, এটা একদম শেষ এমসিকিউ, এটা আর ভুল করিও না, প্লিজ না, প্লিজ না, খুবই কষ্ট পাবো এটা যদি ভুল করো। দেখো তো কি বলছিল, ওয়াড বা ওয়াইড এরিয়া নেটওয়ার্কটা কি? নেটওয়ার্কটা কি? একটি ব্যক্তিগত নেটওয়ার্ক না বাবা, এটা তো প্যান, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। ব্যক্তিগত ইংলিশে তো হচ্ছে পার্সোনাল, তো এটা ডি কারা দিয়েছে? ই আল্লাহ, একজন ডি দিয়েছে। পরে বলছে শহরের মধ্যে নেটওয়ার্ক, মাত্র বললাম এটা হচ্ছে ম্যান। মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক দিয়ে বোঝানো হয় কোন শহরকে কানেক্ট করার জন্য। তারপরে কি আছে, একটি ছোট্ট নেটওয়ার্ক। ছোট্ট নেটওয়ার্ক কখন বলা হয়? ল্যান। ল্যানের মাধ্যমে এটাকে বলা হয় ছোট্ট নেটওয়ার্ক। ল্যানের কথা বাদ, এখানে একদমই হবে না, ক্রস। লাস্ট হচ্ছে বিশ্বব্যাপী নেটওয়ার্ক, এটাই তো বিভিন্ন মহাদেশ দেশকে কানেক্ট করে ফেলবা। তাহলে এটা কি? এটা হচ্ছে ওয়ান। তাহলে এটাই ছিল সঠিক উত্তর। যারা বি দিয়েছো তারা সঠিক উত্তর দিয়েছো, যারা এই যে সি দিয়েছে, এ দিয়েছে, আহা হা শেষ।
কপালে দুঃখ আমার কেউ বুঝে না। ওকে, সো আপাতত এই ছিল তোমাদের ক্লাস। ভালো লাগলে জানাই দিও, ভালো লাগলে 5 স্টার দিয়ে দিবা ক্লাস শেষে, আর ভালো লাগলে তো কিছু করার নাই। বাট আমি এক্সপেক্ট করব সবার সাথে আসলে অনলাইন ব্যাচে দেখা হবে, প্রত্যেকদিন তোমাদের ক্লাস নিব, তোমাদেরকে মাস্টার বুকে এক গাদা করে প্র্যাকটিস করাবো, যাতে একদম কি পরীক্ষা শেষে খুব ভালো রেজাল্ট করো তোমরা। প্রতিদিন হোমওয়ার্ক দিব, হোমওয়ার্ক চেক করে ধরবো যাই হোমওয়ার্ক এখানে ফাঁকিবাজি কে করছে, ঠিক আছে? এন্ড সবকিছুর পরে কি হবে, সবকিছুর পরে একটা চমৎকার রেজাল্ট পাবো, তারপর বকাবকি করবো আমাদেরকে, তারপর কি লাস্টে আবার দোয়া দিবা যে আল্লাহ ম্যাম পড়াইছিল তাই হয়েছে, ঠিক আছে? তো দেখা হবে সবার সাথে ইনশাআল্লাহ। অনলাইন ব্যাচে ভর্তি হয়ে যাও, ভর্তি হয়ে গেলে মাস্টার বুক পাবা, টি শার্ট পাবা, এগুলো তো আমার বলার কিছুই নাই, সবই জানো তোমরা। চলে আসো, অনলাইন ব্যাচে দেখা হবে, কথা হবে সবার সাথে, অনেক মজা হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম।